আসসালামু আলাইকুম। আজকে আমাদের উইক ওয়ানের অ্যারাবিক ওয়ান কোর্সের দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব মাদিনা অ্যারাবিকের লেসন 5 থেকে লেসন 10 পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা শুরু করার আগে আমরা আজকে একটা অ্যারাবিক ডিকশনারির সাথে একটু পরিচিত হয়ে নেই, কারণ যেহেতু আমাদেরকে অনেক ভোকাবুলারি শিখতে হবে, সে কারণে আমাদেরকে অ্যারাবিক ডিকশনারি ইউজ করতে হবে অবশ্যই। আর এই ক্ষেত্রে ভালো অ্যারাবিক ডিকশনারিগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। তো এরকম একটা ভালো এবং আমি বলবো যে ব্যবহার করতে সহজ এমন একটা আরবি ডিকশনারি হচ্ছে, অনলাইনেও আছে এবং এটা অ্যাপ হিসেবেও ডাউনলোড করা যায়। আল মাআনি। হ্যাঁ, আল মাআনি, almaani.com। আমরা এখানে গেলে এই আমরা যদি জাস্ট গুগলে সার্চ করি আল মাআনি, তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চলে আসবে যে প্রথম ওয়েবসাইটটা। সেখানে গেলেই আমরা এই ডিকশনারিতে পৌঁছে যাব। তো ডিকশনারি ইউজ করা খুবই সহজ আসলে, একটু দেখাই, আসলে খুবই সহজ। ফুল স্ক্রিনে আমরা এখানে যদি একটা ওয়ার্ড ইনসার্ট করি, ইংলিশ ওয়ার্ড, তাহলে আমরা সেই ইংলিশ ওয়ার্ডটার আরবি পাবো। যেমন সাপোজ ডোর, ইনসার্ট করে এন্টার দেওয়ার পরে আমাদের কিন্তু ডোরের যে আরবি শব্দগুলো আছে ওইগুলো চলে আসে। যেমন ডোর, বাবুন, যেটা আমরা মানে আমাদের পূর্ববর্তী লেসনগুলোতে আলোচনা করছি। তারপর সুদ্দাতুন, এটা একটা আছে। তারপর মাবনান, মাদখাল। হ্যাঁ, এরকম এরকম বিভিন্ন মানে যতগুলো শব্দ আরবিতে আছে বা যেগুলা সমার্থক আছে ওইগুলা আমরা দেখতে পারি। আবার আমরা যদি আরবিতে কোনো একটা ওয়ার্ড দেই এখানে, তাহলে আমরা দেখব যে ওই ওয়ার্ডটা আমরা পেয়ে যাই, ওই ওয়ার্ডটার ইংরেজি কি সেটা পেয়ে যাই। যেমন বাবুন, বাবুনের বিভিন্ন অর্থ আছে, সেকশন, চ্যাপ্টার, এগুলো বাবুনের একটা অর্থ। তবে বেসিক্যালি যেটা অর্থ সেটা হচ্ছে মূলত দরজা, মানে ব্যবহারিকভাবে আমরা সাধারণত বেশি ইউজ করি এই ক্ষেত্রে। কিন্তু অনেক সময় বিভিন্ন পরিচ্ছেদ বা অনুচ্ছেদ, তারপর একটা অধ্যায়, এগুলোর অর্থ কিন্তু বাবুন শব্দটা ব্যবহৃত হয়। তো এইভাবে আমরা এই মাদিনী আরবিক ডিকশনারি ইউজ করতে পারি। আর আমরা নিজেরা ইউজ করার সময় নিজেরা ইউজ করতে করতে আরও অনেক কিছু বুঝতে পারবো, আরও অন্যান্য ফিচার যা আছে। তো আপাতত এতটুকুই। আজকে একটু প্রথমে অ্যারাবিক এই ডিকশনারিটার সাথে পরিচিত করানোর মাধ্যমে আমরা আমাদের যে আজকের ডিসকাশন সেটা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, তো মাদিনী আরবিকে চলে যাই আমরা দ্রুত। তো মাদিনী আরবিকের লেসন 5-এর যে প্রথম পার্টটা ছিল ইদফা, অর্থাৎ সম্পৃক্ত করা, এটা আমরা গত ডিসকাশনে আলোচনা করেছিলাম। তো ওই অংশটা আমি আজকে আবার একটু সিম্পলি একটু রিকল করে দিই, যদিও আমরা আসলে ওইটা আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আলোচনা করে ফেলছি। ইদফার সিস্টেমটা ছিল যে আমি যদি বলি যে সামির কলম, তাহলে এখানে কলম শব্দটা বা বস্তুটা সামির সাথে সম্পৃক্ত। তাহলে কলমটাকে বলা হচ্ছে সম্পৃক্তকৃত বস্তু, যেটাকে আরবিতে বলা হয় মুদফ। আর সামি যার সাথে সম্পৃক্ত করা হবে বস্তুটাকে, তাকে বলা হবে মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি। তো যে মুদফ, আরবিতে মুদফ এবং মুদফ ইলাইহি বা এই যে ইদফা, এই যে সম্পৃক্তকরণ, এটা কিভাবে সম্পন্ন হয়? যে মুদফ, যে শব্দটা সম্পৃক্তকৃত, সেই শব্দটা সর্বদাই নির্দিষ্ট হবে। সেই শব্দটা সর্বদা নির্দিষ্ট হবে। কিন্তু নির্দিষ্ট হলেও তার সামনে আল, আমরা দেখেছিলাম কি নির্দিষ্টকরণ অব্যয় আল, এই আলটা যুক্ত হবে না। কারণ ইন জেনারেল সব সময়ই এটা নির্দিষ্ট, তাই আল যুক্ত করতে হয় না। কিন্তু যেহেতু নির্দিষ্ট, এই কারণে মুদফের শেষে অবশ্যই তানউইন বা দুই পেশ, দুই জবর, দুই জের, হ্যাঁ, এগুলা কিন্তু হবে না। একটা পেশ হবে, একটা জবর হবে, অথবা
একটা জের হবে। এটা ডিপেন্ড করে ওই মুদফের যে কেস কি তার উপর। যেমন সামির কলম, এটা যদি আমি লিখতে চাই, কলমের আরবি হচ্ছে কলামুন। কলমের আরবি কি? কলমের আরবি হচ্ছে কলামুন। আর সামি তো সামি, সামি তো সামি একটা নাম। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে মুদফ, আমি বললাম কি সে নির্দিষ্ট হবে এবং দুই তানভিন হতে পারবে না। তাই সামির কলম বলতে গেলে আমাদের কি একটা পেশ বাদ দিতে হবে, আমাদের লিখতে হবে কলামু। আবার আমরা সামনে আলও যুক্ত করতে পারবো না, আমরা লিখতে পারবো না আল কলামু, কারণ আল মুদফের ক্ষেত্রে যুক্ত হয় না। কলামু। আর এই যে আমাদের এটা গেল মুদফকে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা। আর এখানে কেন কলামু বা হালাতুর রফ হয়েছে, কারণ এটা জেনারেল, মানে এখানে অন্য কোনো এমন কোনো কিছু নাই এই কনটেক্সটে, এই এতটুকু কথার মধ্যে সামির কলম, যেটা কিনা এই কলামুকে নাস অর্থাৎ কর্মকারক বা অ্যাকিউজিটিভ কেস অথবা জার অর্থাৎ জেনিটিভ কেস জের যুক্ত করতে পারে। তাই বাই ডিফল্ট এটা হালাতুর রফে পেশ হয়েছে, বা পেশের আরবি নাম দম্মা ওইটা। আর সামি বা যেটা মুদফ ইলাইহি, অবশ্যই সে নির্দিষ্ট হতে, তার সামনে আল যুক্ত হইতে পারে নাও হইতে পারে, সেটা ডিপেন্ড করে নির্দিষ্ট অনির্দিষ্টতার উপর। কিন্তু সে সর্বদাই হালাতুল জাররি অর্থাৎ জেনেটিভ কেসে থাকবে, অর্থাৎ তার নিচে জের হবে। যদি সে অনির্দিষ্ট হয় তাহলে দুইটা জের হবে, আর যদি নির্দিষ্ট হয় তাহলে একটা জের হবে। সামি যেহেতু একটা অনির্দিষ্ট ব্যক্তির নাম, তাই এখানে দুইটা জের। আর যদি নির্দিষ্ট কেউ হতো তাহলে সেটা একটা জের হতো। এর একটা উদাহরণ আমরা এখানে যে এক্সাম্পলটা সেখানে দেখতে পারি। على مكتب المدرس. যেমন এই শব্দ বলা হচ্ছে যে এখানে যে অনুবাদটা করা হচ্ছে সেটা হচ্ছে অন দ্য ডেস্ক অফ দ্য টিচার। It's 9 o'clock. তো এটা যদি হয় তাহলে আমরা অনুবাদ করি অন, এটাকে বলবো কি? অনের আরবি কি ছিল আমরা এর আগের লেসনে আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে আলা। আলা দি ডেস্ক। দি ডেস্কটা কিন্তু দি টিচারের সাথে সম্পৃক্ত, বা দি ডেস্কটা হচ্ছে আরবিতে বলে মুদফ। তো আমরা দেখলাম কি এখানে যদিও ইংরেজিতে দি আছে, আমরা কিন্তু আল যুক্ত করব না, কারণ মুদফের সামনে আল যুক্ত হয় না। তাই আমরা এই ডেস্কটাকে আল ছাড়াই লিখবো কি? মাকতাব। আল ছাড়াই লিখবো মাকতাব। এবার কথা হচ্ছে যে এই মাকতাবের এখানে আমরা কি দিতে পারি? একটা পেশ অথবা একটা জবর অথবা একটা জের। কিন্তু এখানে কি পেশ হবে না জবর হবে না জের হবে, এটা ডিপেন্ড করে এই মাকতাবের কেস কি। যেহেতু এই মাকতাবের আগে আলা প্রিপোজিশন যুক্ত, যেহেতু অন দ্য ডেস্ক, তাহলে আলা প্রিপোজিশন যুক্ত, সেহেতু এই মাকতাবের যে হারকা বা যে ভাওয়েল সাইনটা হবে সেটা হবে জের। আলাতুল জারি হিসেবে সেটা হবে জের। তাহলে মাকতাবি অফ, এটার অনুবাদ ইংলিশে, এটা আরবিতে অনুবাদ হবে না, কারণ এই অফের কাজটাই মূলত আমরা এইখানের যে সাইন, তারপরে এখানে এইটার যে কেস, এগুলোর দ্বারা সম্পন্ন করে ফেলি, তাই অফটার ট্রান্সলেশন হবে না। এবং দি টিচার, এই দি টিচারের আরবি কি? আল। দি এর জন্য আল, আর টিচারের আরবি হচ্ছে মুদাররিস। এবার আমরা বলছিলাম কি যে যার দিকে ইদফা অর্থাৎ সম্পৃক্ত করা হবে সে সর্বদাই হালাতুল জারি অর্থাৎ জের যুক্ত হবে শেষের, তার সেই শব্দটার শেষের বর্ণ। আর এখানে আল এবং এখানে কি একটা জের হতে পারতো, দুইটা জের হতে পারতো। যদি এখানে বাক্যটা এটা হতো যে দ্য ডেস্ক অফ এ টিচার, তাহলে এটা অনির্দিষ্ট টিচারের ডেস্ক, এটা তখন আমরা লিখতাম আলা মাকতাবিল মাকতাবি মুদার রিসিন, দুইটা জের দিতাম কারণ সেটা অনির্দিষ্ট হতো। কিন্তু এখানে বলা ছিল কি দি টিচার, নির্দিষ্ট, তাই আমরা এখানে আল যুক্ত করছি। কারণ মুদফের সাথে যদিও আমাদের মুদফের সাথে যদিও আল যুক্ত হয় না, কিন্তু মুদফ ইলাইহির সাথে আল যুক্ত হয়, এবং আল যুক্ত হলে তখন সেটা নির্দিষ্ট হিসেবে একটা জের হয়। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ায়? টোটাল অনুবাদটা কি দাঁড়ায়? টোটাল অনুবাদটা দাঁড়ায় আলা মাকতাবি মাকতাবিল মুদাররিস।
ঠিক আছে, আমরা ইদফা নিয়ে এই বেসিক আলোচনাটা করে ফেলাম। আমার মনে হয় না যে আর বেশি কোনো কিছু ডিসকাস করা দরকার। তারপর আমরা আজকের টপিকের একটা দ্বিতীয় পার্টে চলে যাই। সেটাও খুবই খুবই স্মল একটা পার্ট আমি বলবো। ঠিক আছে, এটা জাস্ট কিছুক্ষণ লাগবে। সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতর। হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতর কি আমি একটু বুঝাই। আমরা আগের চ্যাপ্টারে যখন পড়ে এসেছিলাম তখন দেখেছিলাম একটা ওয়ার্ড ছিল আ, অথবা এরকম আরেকটা ওয়ার্ড ছিল কি আনা, আমি, আনা। ঠিক আছে, আনা, আমি। অথবা আমরা দেখেছি এই ওয়ার্ডটা, যেমন আইনা, অর্থাৎ মানে কোথায় প্রশ্ন করতে আমরা যেটা ইউজ করি, অর্থাৎ হোয়ার, আইনা। এইগুলোর ক্ষেত্রে দেখবা যে টাইপ করার সময় এখানে একটা ছোট করে হামজা উপরে দেওয়া থাকে, আবার অনেক সময় নিচে হামজা দেওয়া থাকে। যেমন আমরা যখন ইলা পড়েছিলাম তখন নিচে একটা হামজা দেওয়া হয় এবং তারপর এভাবে লেখা হয় ইলা। তো এই যে ইলা এবং এই যে হামজাগুলো উপরে বা নিচে এভাবে দেওয়া হয়, এইটা আবার এটা এক প্রকার হামজা। আরেকটা দেখবা যে আমরা বলতেছিলাম কি, ধরো আল মুদাররিস আমরা পড়তাম না, যেমন অথবা আল, মানে আল যুক্ত ক্ষেত্রে, আল, আলের ক্ষেত্রে যখন আমরা পড়তাম তখন এই যে এখানে আলিফটা, এটাও কিন্তু একটা হামজা। কিন্তু এই হামজা আর এই হামজাতে একটু ডিফারেন্স আছে, যে কারণে কোনো সময় তুমি দেখবা না যে এইভাবে লেখছে, এভাবে কোনো সময় লিখতে দেখবে না। যারা আল মুদারিস আমরা লিখতেছি তখন দেখবা না যে কোনো সময় উপরে হামজা এভাবে ছোট করে দিয়ে লেখা। ঠিক আছে, এটা এটা কিন্তু কোনো সময় আমরা দেখি না। এই দুই হামজার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই হামজাটা উচ্চারণ করা আবশ্যক। অর্থাৎ তুমি যদি কথা চালিয়ে যাও, ধরো আমি বলতে চাইতেছি যে, আমি ধরো বলতে চাচ্ছি কি বলা যায়, মিন আইনা, মিন আইনা আংতা, মিন আইনা আংতা। অর্থাৎ মিন মানে হচ্ছে ফ্রম, আইনা হোয়ার, আংতা ইউ আর। তো মিন আইনা আংতা মানে কি, তুমি কোথা থেকে। একটু লক্ষ্য করো, আমরা এখানে মিন উচ্চারণ করার পরে এই আয়না কিন্তু উচ্চারণ করেছি, আমরা কিন্তু এই হামজা বাদ দিইনি। কিন্তু আমি যদি বলতাম মিন আল, সাপোজ হিন্দ, অর্থাৎ ইন্ডিয়া, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলে হিন্দ। ঠিক আছে, তখন কি হতো, মিন এখানে থাকতো কি একটা আল আছে না, তখন দেখা যায় যে একটা মজার ঘটনা ঘটে। সেটা হচ্ছে কি যে এই হামজাটাকে আমরা উচ্চারণ করি না, আমরা এবার আর একটু সহজভাবে বলতে গেলে ইলা দিয়ে দেখাই, যে ইলা, ইলা দিয়ে দেখাই। ঠিক আছে, তো আমরা এখানে বলতেছি কি ইলা, আর এখানে কি আছে আল হিন্দি। কিন্তু দেখবা একসাথে পড়ে যাওয়ার সময় আমরা এবার বলি ইলাল হিন্দি, অর্থাৎ আমি কিন্তু এই হামজাটাকে যদিও লেখা আছে কিন্তু উচ্চারণ করার সময় বাদ দিতেছি। তো এই ধরনের যে হামজাগুলো আছে যারা কিনা টেনে পড়ার সময় বাদ চলে যায়, যাদের উচ্চারণ করা হয় না, তারা হচ্ছে হামজাতুল ওয়াসল। তাদের উপরে অনেক সময়ই এরকম একটা সাইন দেওয়া থাকে, একটা সোয়াদের মতো এরকম একটা সাইন দেওয়া থাকে। এটা কিন্তু পেশ না। ঠিক আছে, এটা হামজাতুল ওয়াসল। আর যেই হামজাগুলো আমরা পড়ার সময় পড়ে যেতেই হবে, আমরা স্কিপ করতে পারবো না, সেগুলো হচ্ছে হামজাতুল কদর, যেগুলো উচ্চারণ করতেই হবে। যেমন আমি যদি বলতাম ইলা আইনা আংতা, আসলে এটা কোনো মিনিং নাই, কিন্তু জাস্ট বলার জন্য বলতেছে। অথবা ইলা আইনা মানে কি বলা যায়, টু হোয়ার, ইলা আইনা, তখন কিন্তু আমরা এভাবে আমরা এটা বলতে পারতাম না ইলাইনা, এটা বলতে পারবো না। কিন্তু এই হামজাটা কিন্তু স্কিপ করতে পারবো না, আমাদেরকে এভাবে ভেঙেই বলতে হবে ইলা আইনা। তো এরকম আর কি, যে হামজাগুলো উচ্চারণ করতে হয় সেগুলো হামজাতুল কদ, আর যেগুলো উচ্চারণ না করলেও মানে দ্রুত পড়ার সময় উচ্চারণ করতে হয় না, সেগুলো হচ্ছে হামজাতুল ওয়াসল। এরকম হামজাতুল ওয়াসলের আরেকটা উদাহরণ হচ্ছে ইবনুন শব্দটা। ঠিক আছে, ইবনুন, অর্থাৎ ইবনুন শব্দটা হচ্ছে এটার একটা উদাহরণ। এটা এখানে যে হামজাটা বা আলিফটা আছে সেটা হচ্ছে ওয়াসল। যে কারণে আমরা যদি আলাদা করে বলি বা এই মানে আমরা যদি এর ইতপূর্বে কোনো কথা চালায় না যায়, তাহলে এখানে আসার পরে আমরা ইবনুন উচ্চারণ করি, হামজাটা উচ্চারণ করি। কিন্তু যদি আমরা কথা চালায়া যাই, যেমন আমি বলতে চাইতেছি যে হুয়া, হুয়া ইবনুন, সে একটা ছেলে, তখন আমরা এইভাবে বলি, তখন আমরা এইভাবে বলি হুয়াবনুন, অর্থাৎ আমরা এই হামজাটাকে স্কিপ করে গেলাম, হুয়াবনুন, নট হুয়া ইবনুন, এটা না কিন্তু হুয়াবনুন, এরকম। ঠিক আছে, আচ্ছা। এই যে এখানে একটা উদাহরণ আছে সুন্দর, যে আমরা যদি এখানে দেখি, এখানে আরেকটা উদাহরণ আছে
সেটা হচ্ছে তোমার হুয়াবনু, মানে হি ইজ ইবনু আল মুদাররিস, অর্থাৎ টিচারের ছেলে, সে হচ্ছে আল মুদাররিস। এখানে লক্ষ্য করবা যে আমরা যখন এটা পড়ি তখন আমরা এইভাবে পড়ি, হুয়াবনুল মুদাররিস, অর্থাৎ আমরা এই দুইটা হামজা, এই হামজারা এই হামজারা কিন্তু স্কিপ করে গেছি। আমরা বলি হুয়াবনুল মুদাররিস, ঠিক আছে? আমরা কিন্তু এভাবে বলি না হুয়া ইবনু আল মুদাররিস, এভাবে বলি না, আমরা বলি হুয়াবনুল মুদাররিস। সো আমরা লিখি ঠিক সবটাই, কিন্তু বলি না। এটা হচ্ছে আর কি হামজাতুল ওয়াসল আর হামজাতুল কতর। তারপর আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাই ডিসকাশনের। ইদফা, ইদফা নিয়ে তো আলোচনা করেছি। এখানে কিছু উদাহরণ আছে, যেমন কিতাবুল মুদাররিস, মুদাররিসের কিতাব। কলামু মুহাম্মাদিন, মুহাম্মাদের কলম। কিম্মাতু, কিম্মাহ মানে হচ্ছে টপ বা চূড়া। কিম্মাতুল জাবাল, পাহাড়ের চূড়া। তো এরকম আরো উদাহরণ এখানে আলোচনা করা হয়েছে মুদফ মুদফ ইলাইহি নিয়ে। তো এগুলো মোটামুটি আলোচনা আমাদের শেষ, এবং এখানে একটা ডায়ালগ আছে আর কি, একটা মানে একটা ডায়ালগ ছোট, যেটার মাধ্যমে স্টুডেন্টরা বুঝতে পারবে যে আরবিতে কথাবার্তা কিভাবে চালিয়ে যাওয়া যায়। যেমন সাঈদ বলছে, আ কিতাবু মুহাম্মাদিন হাজা, আ ইজ কিতাবু মুহাম্মাদিন, বুক অফ মুহাম্মদ, হাজা দিস, অর্থাৎ অর্থটা কি দাঁড়ালো, ইজ দিস বুক অফ মুহাম্মদ। আ কি ছিল, ইয়েস নো কোয়েশ্চেন করার পার্টিকেল। তো আমরা যদি এভাবে বলতাম কিতাবু মুহাম্মাদিন হাজা, তাহলে অর্থ দাঁড়াতো যে এটা মুহাম্মদের কিতাব। কিন্তু আমরা যখন সামনে একটা আ যুক্ত করছি, আমরা জানতে চাইতেছি যে এটা কি মুহাম্মদের কিতাব। তো ইয়াসির বলতেছে যে লা, না, হাজা কিতাবু হামিদ, লা এটা হচ্ছে হামিদের বই। তারপর সাঈদ জিজ্ঞাসা করতেছে আইনা কিতাবু মুহাম্মাদি, বলতেছে মুহাম্মাদের কিতাবটা কোথায়, আইনা কোথায়। ইয়াসির বলতেছে যে হুয়া আলাল মাকতাবি হুনাকা, হুয়া অর্থাৎ বইটা, হুয়া, হুয়া কিন্তু হি অর্থ হয়, আবার হুয়া কিন্তু ইট অর্থ হয়। হুয়া যখন কোনো কি বলা যায়, যাদের সেন্স আছে, অর্থাৎ চিন্তা করতে পারে, চিন্তা শক্তি আছে, যেমন মানুষ, ফেরেশতা, জিন, আল্লাহ, তো এরকম যে যে সত্তাদের চিন্তা করার সক্ষমতা আছে, তাদের জন্য হুয়া যখন ব্যবহৃত হবে তখন অর্থ হবে হি। আর যখন চিন্তা করতে পারে না এমন বস্তু, অর্থাৎ জড় বস্তু সিম্পলি বলা যায়, অথবা পশু পাখি, তাদের জন্য ব্যবহৃত হবে, তখন এটার অর্থ হবে ইট। তো হুয়া মানে এখানে কিতাব, হুয়া মানে মুহাম্মদের কিতাব। আলা, অন, আল মাকতাবি, অন দ্য ডেস্ক। হুয়া আলাল মাকতাবি হুনাকা, হুনাকা মানে দেয়ার, হুনাকা মানে কি, দেয়ার, হুনাকা মানে দেয়ার। এটা জাস্ট মনে রাখতে পারো, নতুন একটা ওয়ার্ড আমরা শিখে ফেললাম। তাহলে হুনাকা মানে দেয়ার, মানে বইটা ওই মাকতাবে, ওইখানে ডেস্কের উপর আছে। সাঈদ জিজ্ঞাসা করতেছে আইনা দাফতারু আম্মারিন, আম্মার একটা নাম, তো দাফতার মানে টেক্সট বুক, সরি নোটবুক। তো সাঈদ জিজ্ঞাসা করছে যে আম্মারের নোটবুকটা কোথায়। তারপরে এইভাবে ইয়াসির জবাব দিচ্ছে। তো এইটা তোমরা যদি একটু পড়ো তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হামজাতুল ওয়াসল আর হামজাতুল কত নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। হামজাতুল ওয়াসলের আরো দুইটা উদাহরণ আমি একটু বলে দেই। আমরা তো ইবনুন আর আলের ক্ষেত্রে দেখলাম, আরেকটা হচ্ছে তোমার ইসমুন। ইসমুন মানে নাম, ইসমুন মানে নাম। এইখানেও কিন্তু এই হামজাটা কত না, এটা হচ্ছে ওয়াসিল, ওয়াসল, হামজাতুল ওয়াসল। এই কারণে যখন আমরা বলি বিসমিল্লাহ, তখন কিন্তু আমরা এইভাবে বলি। এটা মূলত শব্দটা ছিল বি ইসমিল্লাহ, বি প্লাস, বি প্লাস ইসমিল্লাহ, ঠিক আছে, বি প্লাস ইসমিল্লাহি। ইসমুল্লাহি মানে কি, আল্লাহর নাম। ইসমুল্লাহ, তাই না, ইসমুল্লাহ মানে কি দাঁড়াবে, আল্লাহর নাম। ইসমুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে নামটাকে, তো ইসমুল্লাহি মানে কি আল্লাহর নাম। আর বি, বি আমরা পার্টিকেলটা আজকে লেসনের আমরা আজকে পড়বো আমাদের ডিসকাশন শেষের দিকে। বি একটা হারফুল জারি আর কি, একটা প্রিপোজিশন, যেটা এখন আমাদের আলোচনা আসে নাই। তবে বি এর অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে একটা অর্থ হচ্ছে এট, একটা অর্থ হচ্ছে ইন, ঠিক আছে। তো আমরা বিসমিল্লাহ কিভাবে ট্রান্সলেট করতে পারি, ইন, তারপর ইসমিল্লাহ, দ্য নেম অফ আল্লাহ, দ্য নেম অফ, ইদফা এই কারণে অফ, আল্লাহ। তো এটা ছিল বিসমিল্লাহর আসলে ট্রান্সলেশন, ইন দ্য নেম অফ আল্লাহ, এবং এটা হয়তো আমরা প্রায় সবাই জানি। তো যখন আমরা লিখতে যাই তখন আমরা করি কি, এই যে হামজাটা, যেহেতু হামজাতুল ওয়াসল, এটা কিন্তু উচ্চারণ আসবে না, আমরা কিন্তু বি ইসমিল্লাহ বলবো না, আমরা বলবো বিসমিল্লাহ, ঠিক আছে, ভালো করে বুঝো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এভাবে বলি না বি ইসমি আল্লাহ, এভাবে বলি না, তখন কিন্তু এই আল্লাহের যে আলিফটা,
এটাও কিন্তু হামজাতুল ওয়াসল, এটাও কিন্তু উচ্চারণ থেকে বাদ যায়। ঠিক আছে, তো আমরা এভাবে বলি বিসমিল্লাহ, অর্থাৎ এই হামজাতুল ওয়াসল আর এই হামজাতুল ওয়াসল আমরা স্কিপ করি। তো আশা করি হামজাতুল ওয়াসলের আরেকটা উদাহরণ বুঝতে পারলা। ইসমের ক্ষেত্রে আরেকটা আছে ইমর আতুন, ইমর আতুন, ইমর আতুন অর্থাৎ একজন নারী, আরবিতে নারীকে বলা হয় ইমর আতুন, এটাও কিন্তু হামজাতুল ওয়াসল। যে কারণে আমরা যখন এই হামজাতুল ওয়াসল থাকার কারণে আমরা যখন পড়ে যাই তখন আমরা কিন্তু এই হামজাতুল ওয়াসলকে উচ্চারণ করব না। এটা একটু জানাই দেওয়া হলো। আচ্ছা, হামজাতুল ওয়াসল আর হামজাতুল কত, তারপরে এখানে অনেকগুলো উদাহরণ আছে সুন্দর সুন্দর, এগুলো একটু ডিসকাশন একটু পড়বা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে আল কালিমাতুল মাবনিয়াতু, অর্থাৎ ইনডিক্লাইনেবল ওয়ার্ড। ঠিক আছে, আল কালিমা আল কালিমাতুল আল কালিমাতু আল মাবনিয়াতু মাবনিয়াতু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেই সকল শব্দের শেষের যে ভাওয়েল সাইনটা, যেই সকল শব্দের এমন একটা শব্দ যার শেষের লেটারটার যে ভাওয়েল সাইন অথবা অথবা হারকা, ঠিক আছে, ভাওয়েল সাইন অথবা যে হারকা, ওইটা চেঞ্জ হবে না। মানে কি, আমরা কিন্তু এতক্ষণ আমরা কিন্তু ইতিপূর্বে কেস ডিসকাশন করছিলাম, তখন দেখছিলাম যেগুলো তোমার নমিনেটিভ কেসে থাকে সেইগুলোতে কিন্তু আমরা কি শব্দের শেষের যে লেটারটা তার উপরে ভাওয়েল হিসেবে পেশ দিই। যেমন সিম্পল একটা উদাহরণ দিই, আমাদের বাবুন পেশ দিই, ঠিক আছে, নির্দিষ্ট হলে একটা, অনির্দিষ্ট হলে দুইটা, বাট দেই, পেশ দিই। আমরা যদি অ্যাকিউজিটিভ কেস নিতাম তাহলে কি আমরা ফাতহা বা জবর দিতাম, তাই না? যেমন বাবান, এবং দুই জবর দিলে তো বলাই ছিল শেষে যদি দুই জবর থাকে তখন অটোমেটিক একটা আলিফ যুক্ত হয়, আর এক জবর থাকলে আলিফটা যুক্ত হতো না, বাবা হয়তো। আর জেনিটিভ কেসে থাকলে আমরা দেখতাম কি, জেনিটিভ কেসে যদি থাকতো তাহলে জেড দিতাম, ঠিক আছে না, জেড দিতাম, যেমন হচ্ছে বাবিন। কিন্তু এরকম অনেকগুলো ওয়ার্ড আরবিতে আছে যেগুলোর কিনা কেস যাই হোক না কেন সেগুলোর শেষের যে এন্ডিংটা, ভাওয়েল এন্ডিংটা, সেটা চেঞ্জ হয় না। এইগুলোকে বলা হয় আল কালিমাতুল মাবনিয়াতু অথবা দি ইনডিক্লাইনেবল ওয়ার্ড। তো এরকম ইনডিক্লাইনেবল ওয়ার্ড কি কি আছে সেগুলো আমরা একটু এখানে দেখি। প্রথমেই যে ইনডিক্লাইনেবল ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ আর্টিকেল, অর্থাৎ যেই আর্টিকেলগুলো দ্বারা আমরা প্রশ্ন করি। যেমন আমাদের একটা প্রশ্ন করার আর্টিকেল ছিল মান, হো, আরেকটা ছিল কি আইনা, তাই না, হোয়েন, সরি হোয়ার, আইনা, তারপর মাজা, এরকম যে শব্দগুলো দ্বারা আমরা প্রশ্ন করি ওই শব্দগুলো কোনো সময় পরিবর্তন হয় না। যেমন আইনা, আয়না এর সামনে যদি আমি মিন যুক্ত করতাম, একটু আগে আমরা যে উদাহরণটা দেখে আসছিলাম মিন আইনা আংতা, মিন আইনা আংতা, এই যে উদাহরণটা দেখে আসছিলাম, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে যদিও আয়নার সামনে মিন যুক্ত, কিন্তু এই কারণে কিন্তু আয়নার যে লাস্টের এন্ডিংটা সেটা কিন্তু আইনি বা জের হয়ে যায় নি। অর্থাৎ আয়না এটা যেই সিচুয়েশনই থাক, তার সামনে প্রিপোজিশন থাক বা হোয়াটএভার, এই আয়না কিন্তু অবশ্যই ফাতহা অথবা জবর দ্বারা শেষ হবে, এটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক একইভাবে মান, এটাও কিন্তু কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে যে শব্দগুলো ইনডিক্লাইনেবল সেগুলো হচ্ছে আমাদের প্রনাউনগুলো, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো? যে হাজা, দিস ইজ, হাজা, দিস ইজ, তারপর হচ্ছে আমাদের জালিকা, দ্যাট ইজ, এই যে শব্দগুলো এগুলা কিন্তু ইনডিক্লাইনেবল, এগুলো পরিবর্তিত হয় না। তারপর হাজিহি, ঠিক আছে, হাজিহি, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। হাজা এর আগে ইলা হাজা, আলা হাজা, লি হাজা, মানে সরি ইলা হাজা বলো বা আলা হাজা বলো, অর্থাৎ যে কোনো প্রিপোজিশন অ্যাড করো কিছু যায় আসে না। এটা কোনো একটা কি বলা যায়, কর্মকারক হোক তবুও কিছু যায় আসে না, এটা সর্বদাই এইভাবেই মানে তার এন্ডিংটা সেমই থাকবে, তাদের এন্ডিংগুলো চেঞ্জ হবে না। এটা আরেকটা উদাহরণ।
ঠিক আছে, এটা আরেকটা উদাহরণ। আর আরো যেগুলো হচ্ছে ইনডিক্লাইনেবল সেগুলো হচ্ছে তোমার প্রিপোজিশনগুলোও কিন্তু কোনো সময়ই চেঞ্জ হয় না, এগুলোর ভাওয়াল এন্ডিং ফিক্সড। আলা সবসময়ই ফাতহাতে শেষ হবে, তারপর ফি সবসময়ই কাসরতে শেষ হবে। তো এরকম, সরি, ফি হচ্ছে কাসরো না, শেষে তো একটা এখানে হামজা, সরি সাকিন দেওয়া যায়, সো সাকিনে শেষ হবে, এরকম আর কি। ঠিক আছে, এগুলো ইনডিক্লাইনেবল। আরেকটা ইনডিক্লাইনেবল ওয়ার্ড যেগুলো, সেগুলো হচ্ছে প্রোনাউনগুলো আমরা যে প্রোনাউন শিখছি না, পার্সোনাল প্রোনাউন, হুয়া, তারপর হিয়া, তারপর হচ্ছে আনা, তারপর আরো আমরা কিছু শিখবো সামনে, যেমন আংতা। ঠিক আছে, আংতা, আংতি। তো এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো মানে সর্বদাই এগুলার যে ভাওয়াল এন্ডিং সেটা সেম থাকবে। যেমন আমি যদি এটা দিতাম যে আলা মানে উপরে, হুয়া, আচ্ছা সরি এভাবে হবে না। আচ্ছা ওইটা এখন দেখানো যাচ্ছে না, আমি কিভাবে বলি যে আমি যদি এটা বলতাম যে, আচ্ছা সরি, এই যে হুয়া, আলা, হুয়া, হিয়া, আংতা, এই প্রনাউনগুলো কিন্তু সর্বদাই নমিনেটিভ কেজেই থাকে। আমরা সামনে এইগুলোর জেনেটিভ এবং কি বলা যায় অ্যাকিউজিটিভ কেসগুলো দেখব, কিন্তু নমিনেটিভে থাকলেও দেখো হুয়া নমিনেটিভে আছে, কিন্তু হুয়ার এন্ডিংটা কিন্তু ফাতহা বা জবর, পেশ না। তো এইগুলো একটু মাথায় রাখবে আর কি, যে এই নাউনগুলোর কোনো চেঞ্জ হয় না। যেমন এই যে হাজা রজুলুন, হাজা হাজার মতোই আছে, মান আংতা। তারপর হাকিবাতু মান হাজিহি, হোজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটা কার। তো আমরা কিভাবে জিজ্ঞাসা করবো, হাকিবাতু, হাকিবাতু, দেখো হাকিবাতুন না কিন্তু, কারণ এটাকে সম্পৃক্ত করা হচ্ছে মানের সাথে। হাকিবাতুকে সম্পৃক্ত করা হচ্ছে মানের সাথে, অর্থাৎ হোয়ের সাথে, অজানা একজন ব্যক্তির সাথে। এই কারণে হাকিবাতু এখানে মুদফ, এই কারণে হাকিবাতুর শেষে দুই পেশ হয়নি, এক পেশ হয়েছে। হাকিবাতু মান, এখন মানের সাথে সম্পৃক্ত করার পরেও মান কিন্তু তোমার হালাতুল জারির হিসেবে জেরটা নেয় নাই, ওই মানের যে এন্ডিং ওই এন্ডিংটাই রয়ে গেছে। বুঝতে পারছো, এমনি যদি একটা নাম থাকতো এখানে যেমন মুহাম্মদ, তাহলে হয়তো হাকিবাতু মুহাম্মাদিন, তাই না? কিন্তু অর্থাৎ মুহাম্মাদিন শেষে মুহাম্মাদের শেষের যে ডালটা ওইটাতে জের হতো, কিন্তু এখানে কিন্তু মানই আছে, জের হয় নাই। ঠিক আছে, তো এরকম আর কি, যে এগুলো চেঞ্জ হবে না, এগুলো ইনডিক্লাইনেবল ওয়ার্ড, অর্থাৎ এগুলো শেষে ভাওয়েল এন্ডিং চেঞ্জ হয় না। এবার পরের যে টপিকটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ডাক দিতে পারি। আমরা যেমন ডাক দিই না, যে এটাকে বলা যায় তোমার নিদা উন, আরবিতে বলে নিদা উন, ঠিক আছে, নিদা উন মানে ডাকা, এটাকে আরবিতে বলা হয় আন্নিদা উ, আন্নিদা উ। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমি কাসরহ দিয়েছি, যখন তাসদিদ দেওয়া হয় তখন তাসদিদের উপরে যদি টান থাকে তখন এটা ফাতহা অর্থাৎ জবর, আর যদি আমি নিচে টান দিই তখন এটা কাসরহ বা জের হিসেবে গণ্য হয়। এই কাসরটা এখানেও দিতে পারতাম, বাট এই স্টাইলটার সাথে একটু পরিচিত করাই দিলাম। আর নিদা ও অর্থাৎ হচ্ছে তোমার দি কল অথবা আহ্বান। যেমন আমরা বাংলাতে বলি যে হে, হে ছেলে, ডাক দিলাম। তো আরবিতে আমরা কিভাবে ডাক দিব? তার ভিতরে ডাক দেওয়া হয় ইয়া এর মাধ্যমে, ইয়া। এছাড়া আরও অনেকগুলো পার্টিকেল আছে, ওইগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে শিখবো। বেসিক হচ্ছে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইয়া। ইয়া মানে হচ্ছে হে। তো আমি বললাম ইয়া, তারপর কাকে ডাক দিব? আমি কাকে ডাক দিব বলো? সাপোজ আমি একজন ব্যক্তিকে ডাক দিতে চাই যে হে পুরুষ, অথবা বলতে চাই যে হে ব্যক্তি, আসলে এরকম না, বা বলতে চাই হে ছেলে, বলতে না এই ছেলে, এই ছেলে এদিকে, বা হে ছেলে। তখন ইয়া, ছেলের আরবি কি? ওয়ালাদু, বয়, ছেলে, ওয়ালাদু। তো এখন কথা হচ্ছে ইয়া এর পরে এই যে ওয়ালাদ, ইয়া এর পরে এই ওয়ালাদের মধ্যে কিন্তু আমরা দুই পেজ দিতে পারবো না। কেন? কারণ এই ওয়ালাদটা নির্দিষ্ট। লক্ষ্য করো, এই ওয়ালাদটা কিন্তু নির্দিষ্ট, কারণ আমি যখন একটা নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিচ্ছি, ইয়া দ্বারা কিন্তু অনির্দিষ্ট ব্যক্তিকেও ডাক দেওয়া যায়, এবং এটার ইউজেসটা একটু কমপ্লিকেটেড না আসলে, মানে আলাদা একটা রুল, যেটা ইনশাল্লাহ আমরা পরে শিখবো। আমরা আপাতত এতটুকু শিখবো যে ইয়া দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দেওয়ার ক্ষেত্রে বা নির্দিষ্ট কোনো কিছুকে ডাক দেওয়ার ক্ষেত্রে কিভাবে সেটা করতে হয়। তো আমি যখন নির্দিষ্ট কোনো কিছুকে ডাক দিব তখন অবশ্যই আমি কি এখানে একটা পেজ দিব। এখন বলতে পারো ভাই নির্দিষ্ট করলে তাহলে সামনে আমরা আল যুক্ত করে দেই, কিন্তু আমরা এখানে আল যুক্ত করব না। আল যুক্ত করা যাবে অবভিয়াসলি, কিন্তু আল যুক্ত করতে গেলে আমরা শুধু ইয়া ইউজ করতে পারবো না, তখন ইয়া আই ইউ হা ইউজ করতে হবে, এবং
ওই আই ইউ হার ইউজেসটা আমরা এখন আলোচনা করব না, এটা আমরা পরে আলোচনা করব। তাই এখানে আমরা আল যুক্ত করব না, আমরা সিম্পলি বলবো আমরা একটা পেজ দিব অ্যান্ড দ্যাটস ইট। ইয়া ওয়ালাদু, ও বয়, অথবা যেভাবে আমরা আর কি বলি হে ছেলে, এই ছেলে, যাই হোক, ঠিক আছে। এবং সর্বদা এখানে কিন্তু পেশ হবে, অর্থাৎ হালাতুর রফ হবে, সর্বদা এখানে হালাতুর রফ হবে, এখানে অন্য কোনো হাল হবে না যখন আমরা হারফুন নিদা ইউজ করব কার জন্য, নির্দিষ্ট কাউকে আহ্বান করতে। অর্থাৎ সোজা কথা এখানে একটা পেশ হবে, শব্দ যাকে ডাক দিব তার সে শব্দটা লাস্টে বাবেল হিসেবে একটা পেশ হবে। যেমন এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি ইয়া দ্বারা ডাক দেওয়ার। যেমন এই যে ইয়া ওয়ালাদুন না, কিন্তু ইয়া ওয়ালাদু। তারপর উস্তাজ, উস্তাজ মানে টিচার, উস্তাজ বলতেছেন যে উস্তাজ, আচ্ছা উস্তাজকে যদি আমরা হে উস্তাদ, হে উস্তাজ বলে ডাক দিতে চাই তাহলে কিভাবে ডাক দিব, এভাবে ডাক দিব ইয়া উস্তাজু, ইয়া উস্তাজু। শাইখুন ডাক দিলে হয়ে যাবে ইয়া শাইখু। ইয়া সিরুন কিন্তু ডাক দিলে হয়ে যাবে ইয়া ইয়া সিরু। রজুলুন কিন্তু ডাক দিলে হয়ে যাবে ইয়া রজুলু, ঠিক আছে। তো এইভাবে ডাক দিতে হয়, এই জিনিসটা এখানে আলোচনা করা হলো। এবং প্রত্যেক চ্যাপ্টারের লাস্ট পার্ট যেটা থাকে সেটা তো আমরা জানি কি, সেখানে আমরা মূলত ভোকাবুলারিগুলো দেখি। সেই ভোকাবুলারিগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই অবশ্যই দেখে নিবে। আমরা আমাদের পরের লেসনে চলে যাই, সেটা হচ্ছে হাজিহি। আমরা যে আমাদের লেসন সিক্সের যে ডিসকাশন, লেসন সিক্সের ডিসকাশনটা খুবই খুবই ইজি। সেটা হচ্ছে হাজিহি নিয়ে ডিসকাশন। হাজিহি হচ্ছে নাথিং বাট হাজা এর ফিমেল ফর্ম, হাজা এর ফিমেল ফর্ম, কারণ হাজা হচ্ছে মেল ফর্ম। আরবিতে আমরা পড়ছিলাম, জানছিলাম না যে জেন্ডার দুইটা, মেল অ্যান্ড ফিমেল। সো তুমি যখন কোনো কিছু মেলকে বলতে চাও দিস ইজ এক্স, এই এক্সটা হচ্ছে মেল। এক্স বলতে আর কি সামথিং, যে কোনো কিছু হইতে পারে এই জায়গায়। তখন তুমি বলো কি হাজা, ওই এক্সটার যে আরবি ওইটা। কিন্তু যখন তুমি বলতে চাও দিস ইজ এক্স, কিন্তু এই এক্সটা হচ্ছে তখন ফিমেল জেন্ডার, তখন তুমি সেটা কিভাবে বলবে, তখন তুমি দিস ইজ হিসেবে হাজা বলবা না, তখন বলবা হাজিহি এক্স এর যে আরবি ওইটা। আমি উদাহরণ দেই, আমি হাজা অ্যান্ড হাজিহি হচ্ছে তোমার ফিমেল ভার্সন, হাজা এর ফিমেল ভার্সন সিঙ্গুলার। যেমন আমি যদি বলতে চাই যে দিস ইজ এ ম্যান, দিস ইজ এ ম্যান, হাউ রয়েছে দিস ইজ এর জন্য ইউজ করবো কি হাজা, দিস ইজ এর জন্য ইউজ করবো হাজা, ঠিক আছে। আর এ ম্যান কি রজুলুন, এ ম্যান রজুলুন, তাহলে হাজা রজুলুন এটা হচ্ছে দিস ইজ এ ম্যান। কিন্তু আমি যদি বলতে চাই দিস ইজ এ ওমেন, দিস ইজ এ ওমেন, তখন আমি কি করবো, আমি কি বলবো হাজা ইমরো আতুন, ওমেন কিন্তু ইমরো আতুন আমরা এটা দেখে আসছি। কিন্তু এখন কি আমরা হাজা ইমরো আতুন বলবো, মোটেই না, আমরা বলবো হাজিহি, কারণ মেয়ের জন্য ইউজ করতেছি। হাজিহি ইমরো আতুন, ঠিক আছে, হাজিহি ইমরো আতুন, ঠিক আছে। অথবা আমরা বলতে চাই দিস ইজ এ গার্ল, তখন আমরা বলতে চাই পারি হাজিহি বিংতুন, হাজিহি হাজিহি বিংতুন, অর্থাৎ দিস ইজ এ গার্ল, বিংতুন মানে গার্ল অথবা ডটার দুইটাই হয়। সো ওকে দিস ইজ এ গার্ল। আমি যদি বলতাম দিস ইজ এ বয়, তখন বলতাম কি হাজা, তখন বলতাম হাজা ওয়ালাদুন। হাজা এবং হাজিহির ইউজেসটা আশা করি স্পষ্ট, যখন মেয়ে তখন হাজি, যখন ছেলে তখন হাজা। যেমন আমরা এই যে এখানে উদাহরণ দেখতে পাচ্ছি দিস ইজ এ লেডি ডক্টর তবিবাতুন, তো আমরা বলবো হাজিহি তবিবাতুন। আর যদি ছেলে ডক্টর হতো বলতাম হাজা তবিবুন। এবং আরবিতে যে সকল শব্দ ফিমেল হিসেবে কাউন্ট হয়, ভালো করে বুঝো, আরবিতে যে সকল শব্দ ফিমেল হিসেবে কাউন্ট হয়, নট অ্যাকচুয়ালি ফিমেল, এমন না যে তারা প্রাণী এবং তারা গর্ভধারণ করে, তারা অ্যাকচুয়াল ফিমেল না, বাট ফিমেল হিসেবে কাউন্ট হয়, তাদের জন্য কিন্তু আমরা এই ফিমেল হাজিহি ইউজ করব। যেমন আরবিতে ব্যাগ, থলে ব্যাগ, ওই ব্যাগের যে আরবি সেটা হচ্ছে হাকিবাতুন, ঠিক আছে, ব্যাগের আরবি হচ্ছে হাকিবাতুন, হাকিবাতুন, হাকিবাতুন।
এখন ব্যাগ তো অ্যাকচুয়ালি মেয়ে না, কিন্তু মানে আরবিতে এটাকে মেয়ে হিসেবে ট্রিট করা হচ্ছে, মানে জেন্ডারের দিক দিয়ে মেয়ে হিসেবে ট্রিট করা হচ্ছে। একটা ওয়ার্ডের তো, সব ওয়ার্ডের তো জেন্ডার আছে, তো জেন্ডার হিসেবে মেয়ে হিসেবে ট্রিট করা হচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা সামনে কি হাজিহি ইউজ করবো। এখন কথা হচ্ছে এটা যে একটা এই যে ওয়ার্ডটা ফিমেল, এটা আমরা কিভাবে বুঝছি? এই যে শেষে তা উন মারবুততুন যুক্ত, এবং আমরা কিন্তু ইতপূর্বে এটা পড়ে আসছিলাম যে কোন একটা ওয়ার্ড ফিমেল হওয়ার যে নিদর্শন, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ডটার শেষে একটা তা উন মারবুততুন অর্থ সংযুক্ত গোলতা, গোলতা, এই যে এই গোলতাটা, এরকম গোলতাটা থাকা, এটা হচ্ছে ফিমেল হওয়ার একটা ইন্ডিকেশন। ঠিক আছে, নট যে তাটা থাকলে সর্বদাই ফিমেল হয় এটা না, কিন্তু এটা ইন জেনারেল মোস্ট অফ দ্য কেস এটা হচ্ছে ফিমেল হওয়ার একটা ইন্ডিকেশন। সুতরাং এই ওয়ার্ডটা ফিমেল, তো আমরা এখানে অবশ্যই হাজিহি ইউজ করব। তো এটা আসলে খুবই ইজি একটা চ্যাপ্টার, এখানে বেশি আর কিছু বলার নাই। এবং এখানে কিছু জিনিস আলোচনা করছে অবশ্য, যে কোন কোন ওয়ার্ডকে আরবিতে ফেমিনিন হিসেবে কাউন্ট করা হয় যদিও তারা অ্যাকচুয়ালি ফেমিনিন না। যেমন দি আর্থ, আল আরদ, আল আরদ, এই আল আরদকেও কিন্তু এটা পৃথিবীতে অ্যাকচুয়ালি মেয়ে না, বাট মেয়ে হিসেবে কাউন্ট করা হচ্ছে। যেমন আমরা বাংলাতেও কিন্তু করি, যেমন আমরা বলি কি যে মাতৃভূমি, মা, মা হিসেবে বা নারী হিসেবে কাউন্ট করা হয়। তারপর ধরনী, এই শব্দটাও কিন্তু বাংলা ভাষায় একটা নারীবাচক শব্দ হিসেবে ধরা হয়। তো এরকম আর কি, তা আল আরদ। তারপর এপট, তিদরুন, এটাও কিন্তু একটা নারীবাচক শব্দ হিসেবে কাউন্ট করা হয়। যদিও লক্ষ্য করো এই আল আরদ, তিদরুন, এই ওয়ার্ডগুলো শেষে কিন্তু নারীবাচক শব্দ হওয়ার যে তিনটা লক্ষণ, গোল, শেষে গোল তা থাকা, অথবা আলিফ মাকসুরও থাকা, এরকম একটা ইয়ার মতো দেখতে কিন্তু ফোটা নাই এমন একটা আলিফ থাকা, অথবা আলিফ আর হামজা থাকা শব্দের শেষে, এই তিনটার একটাও কিন্তু এই ওয়ার্ডগুলোতে নাই, কিন্তু তবুও এই ওয়ার্ডগুলো কিন্তু ক্লাসিক্যালি আরবিতে ফিমেল ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়ে আসছে। এগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারে আমরা একটা নতুন হারফুল জারি বা প্রিপোজিশন শিখবো, সেটা হচ্ছে লি। লি, নতুন আরেকটা প্রিপোজিশন শিখবো আমরা। তো চলো আমরা আগাই। হাজিহি, তো হাজিহি এখানে বলা হচ্ছে যে হাজিহি লেখা হয় একটা ফাতহা দ্বারা, যে এটা কোনো মাদ বা লম্বা করার চিহ্ন না, It's কিন্তু 9:30. পড়ার সময় ঠিকই লম্বা করে পড়া হয়। ঠিক আছে, হাজিহি। তো এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমি একটাও ডিসকাশন করছি না, এগুলো খুবই সিম্পল। তারপর এখানে এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজটা একটু করতে হবে। যেমন এখানে মূলত হাজা আর হাজিহি বসাইতে বলছে। যেমন মুহাং দিসাতুন, এর সামনে কি বসাইবা, হাজিহি না হাজা? অবভিয়াসলি হাজিহি। হামিদ, ছেলের নাম, কি বসাইবা? হাজা। মুদির, ছেলের নাম, কি বসাইবা? হাজা। তবিবাতুন, মেয়েবাচক শব্দ, কি বসাইবা? হাজিহি। তো এইগুলো আর কি এখানে এক্সারসাইজ। তারপর হচ্ছে অ্যারাবিক ফেমিনিন নাউন। এই যে অ্যারাবিক ফেমিনিন নাউন হওয়ার জন্য তিনটা নিদর্শন এখানে আলোচনা করা হয়েছে, যে শব্দের শেষে অথবা অথবা মেসকুলিন ওয়ার্ডের শেষে, মেসকুলিন ওয়ার্ডের যে মেসকুলিন ভার্সনটা, ওইটার শেষে গোলতা, অথবা আমাদের যে হাম কি বলা যায় আল আলিফুল মাকসুর, অথবা হামজ আলিফুল মামদুদা, অর্থাৎ আলিফ এবং সাথে একটা হামজা, এগুলো যুক্ত করে আমরা কিন্তু মেসকুলিন ওয়ার্ডকে ফেমিনিন করতে পারি। এর একটা উদাহরণ আমি একটু দেই, ধর এই প্রথমটা উদাহরণ দিই, গোলতা যুক্ত করে ফেমিনিন করার যে উদাহরণ, সেটার একটা উদাহরণ তো আমরা অলরেডি অনেকবার দেখছি। যেমন তবিবুন, ঠিক আছে, তবিবুন, এটার ফেমিনিন কি ছিল? তবিবাতুন, শেষে একটা গোলতা দিয়ে দেয়। এটা হলো এইটার উদাহরণ। আমরা যদি এইটার উদাহরণ একটা দেখি, যে শেষে আলিফ মাকসুর যুক্ত হওয়ার ফলে সেটাকে আমরা ফেমিনিন হিসেবে কাউন্ট করি, সেটা হচ্ছে কুবর। কুবর শব্দটা, এটা কিন্তু কুবর শব্দের অর্থ হচ্ছে বড়, এবং এটা মেয়েদের জন্য বা মেয়েবাচক শব্দের জন্য, অর্থাৎ জেন্ডার যেগুলো ফেমিনিন হিসেবে কাউন্ট হয় তাদের জন্য ইউজ করা হয়। এই যে কুবর, এই যে আলিফ, এর কিন্তু আলিফ লেখতে ইয়ার মতো কিন্তু আলিফ, এটা এর আগের ডিসকাশন আমি আলোচনা করছি। তো এটা একটা ফেমিনিন ওয়ার্ড, এটা দেখেই বোঝা যায়। আর এইটার একটা উদাহরণ দেই, যে শেষে যেমন হাসান, সুন্দর, হাসানুন, সুন্দর, অনেকের নামই থাকে হাসান। তো এই হাসান শব্দটাকে ফেমিনিন করতে গেলে আমার কি করতে হবে? এই যে নুনটা আছে না, মানে শব্দের শেষে এই হাসান আমি লেখলাম, ঠিক আছে, লেখলাম, লেখার পরে আমার এই আলিফ আর হামজা অ্যাড করে দিতে হবে। কি হয়ে গেল? হাসানা। আসলে হাসানা না, এটা হবে হাসনা, কারণ এখানে তখন সাকিন হয়ে যায়। যাই হোক, ওই চেঞ্জটা আমরা পরে অনেক পরে শিখবো, কিন্তু আপাতত এতটুকু বুঝো যে হাসনা এটা হচ্ছে হাসানের ফিমেল ফর্ম। তো আমরা এখানে বুঝতে পারলাম যে এই সাইনগুলো কীভাবে মেল ওয়ার্ডকে ফিমেল ওয়ার্ডে কনভার্ট করে দেয়, বা এই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা মেল ওয়ার্ড কোনটা
ফিমেল ওয়ার্ড। কিন্তু অনেকগুলো শব্দ আছে, যেমন এখানে বললো আল আরজ, তারপর আশামস, এই শব্দগুলোর কিন্তু কোনো এর প্রকার নিদর্শন ইন্ডিকেটর নাই, কিন্তু তবুও সেগুলো মেয়ে। এবং আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বডি পার্টগুলোকে, আমাদের যে বডি পার্টগুলো জোড়ায় জোড়ায় আছে, ওই বডি পার্টগুলোকে আরবিতে ফেমিনিন হিসেবে কাউন্ট করে। যেমন ইয়াদুন হাত, আইনুন চোখ, এগুলোকে কি ফিমেল হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, যেমন বলছে কি হাজিহি আইনুন, হাজিহি ইউজ করছে, দেখছো আইনুন মানে একটি চোখ, আর দিস ইজ এন আই এটা বলতে চাচ্ছে, তো এখানে দিস ইজ জন্য হাজিহি ইউজ করছে, হাজা না, কারণ আই আমাদের চোখ দুইটা দুইটা করে আছে। ঠিক একইভাবে রসুন মাথা তো আমাদের একটাই থাকে, তো এই কারণে এখানে কি হাজা ইউজ করছে। ঠিক আছে, এ তো এরকম বাকিগুলো আশা করি বুঝে নিতে পারবা। আচ্ছা, আরেকটা হচ্ছে লি, অর্থাৎ এই প্রিপোজিশনটা। তো লি প্রিপোজিশনটার মিনিং আমি বলে দিই, তাহলে তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। লি প্রিপোজিশনটার অর্থ হচ্ছে ফর। লি প্রিপোজিশনটার অর্থ হচ্ছে কি ফর। তাহলে আমি যদি বলতে চাই যে ফর দিস, এবং একটা ব্যাপার, লি প্রিপোজিশনটা কিন্তু মানে আলা, তারপর হচ্ছে আমাদের ইলা, হ্যাঁ, তারপর হচ্ছে মিন, এই প্রিপোজিশনগুলোর মতো শব্দের থেকে আলাদা হয়ে ব্যবহৃত হয় না। এটা যেই শব্দ আগে বসে সেই শব্দের সাথে এটা যুক্ত হয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি লেখলি বুঝবা, যেমন ফ্রম দিস, আমি লিখে দিই ম্যাসকুলিন ভার্সন, আর কি ম্যাসকুলিন ভার্সন দিসের। তাহলে ফর ফর সরি ফর, তাহলে ফর এর জন্য আমরা ইউজ করবো লি, আর দিসের জন্য ম্যাসকুলিন ভার্সন ইউজ করবো হাজা, মানে পুরুষবাচক ভার্সন ইউজ করবো হাজা। তো এদেরকে যদি কম্বাইন করি তখনই হয়ে যাবে কি, তখন হয়ে যাবে ফর দিসের আরবি হয়ে যাবে লি হাজা। এবং একটা জিনিস লক্ষ্য করো, আমি বললাম না লিটা কিন্তু এভাবে লিখে নাই, লি কিন্তু আমরা এভাবে লিখি নাই, লি হাজা এভাবে, লি কিন্তু আলাদা লিখে নাই, লিটাকে ওয়ার্ডের সাথে কানেক্ট করি আমরা লিখছি এভাবে। এটা হচ্ছে লি হাজা ফর দিস। আমি যদি বলতে চাই যে ফর ফর আমি যদি বলতে চাই যে ফর দা বয়, ফর দা বয়, তাহলে ফরের জন্য দেবো কি লি, দার জন্য দিব আল, বয় মানে আল ওয়ালাদ। ঠিক আছে, তাহলে আল ওয়ালাদু লিখলাম, আল ওয়ালাদু। এবং একটা জিনিস লক্ষ্য করো, লি, তাহলে আমি এর সামনে কি লি যুক্ত করবো না, তো আমি এইভাবে লিখবো ফর দা বয় লি প্লাস আল ওয়ালাদু, তো কম্বাইন হয়ে কি হয়ে যাবে, তুমি ভালো করে বুঝতে পারতেছো। রে যেহেতু হামজাতুল ওয়াসল, তাই আমরা কিন্তু এটা উচ্চারণ করবো না, আমরা এইভাবে চলে যাব লিল ওয়ালা। আর যেহেতু এটা একটা প্রিপোজিশন, তাহলে অবশ্যই শব্দের শেষে কি জের হবে, এবং একটা জের হবে কারণ এটা কি নির্দিষ্ট আল যুক্ত, তাহলে একসাথে হয়ে যাবে সেটা কি লিল ওয়ালাদু, লিল লিল ওয়ালাদি, লিল ওয়ালাদি, মানে ফর দা বয়। এবং একটা জিনিস লক্ষ্য করো, যখন প্রিপোজিশনটা বা এই ধরনের যে অব্যয়গুলো আছে, যেগুলো কিনা যুক্ত হয়ে যায় ওয়ার্ডের সাথে, সেগুলো ইউজ করলে কিন্তু আমরা ওই হামজাতুল ওয়াসল শুধু যে উচ্চারণে বাদ দিই তা না, লিখতেও কিন্তু বাদ দিয়ে দিই। যেমন দেখো এখানে কিন্তু আলিফটা নাই, আমরা কিন্তু বাদ দিয়ে দিছি, এটা কিন্তু নাই, এখানে একটা থাকার কথা না, এটা কিন্তু নাই। ঠিক একইভাবে আল্লাহ এর যে সামনে আমি যদি বলছি আল্লাহর জন্য, ফর আল্লাহ, আমি যদি বলতে চাই ফর আল্লাহ, তখন আমি সেটা কিভাবে বলবো, ফর আল্লাহ, তখন কিভাবে বলবো লি প্লাস আল্লাহ। এবং আল্লাহ অবশ্যই শেষে কি হবে, হু হবে না হা হবে না হি হবে, হি হবে, কারণ প্রিপোজিশন যুক্ত হচ্ছে সামনে, তাহলে হালাতুল জার যেটা, সেই হালাতুল জার হবে, তাই না। তো আমি যদি এটা বলতে চাই, তাহলে আমি বলতে পারি কি লি প্লাস আল্লাহ, তখন কি হয়ে যাবে লিল্লাহ, উচ্চারণটা কি হচ্ছে লি আল্লাহ, আমি আত উচ্চারণ করব না, এটা তো এমনি হামজাতুল ওয়াসল বাদ যাবে, লিল্লাহি, তখন আমরা এটা এভাবে লিখি লিল্লাহ, লিল্লাহি, লিল্লাহি মানে কি আল্লাহর জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য। এই যে এই লিটা হচ্ছে প্রিপোজিশন লি, আর এই বাকি পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা, বুঝতে পারছো। তারপর আমি যদি বলতে চাই ফর ফর সাইদ, ফর সাইদ, তাহলে বলবো কি লি সাইদিন। ঠিক আছে, লি সাইদিন, লি সাইদিন। ঠিক আছে, এইভাবে। তারপর আমি যদি বলতে চাই আরো উদাহরণ দেখি, যে এই বইটা কার, আমি যদি প্রশ্ন করতে চাই এই বইটি কার। ঠিক আছে, আচ্ছা লি এর আরেকটা ইউজেস আছে, ফর তো বোঝায়, আবার এটা কিন্তু তোমার পজেশনও বোঝায়, পজেশন,
ঠিক আছে, ফর অর্থ ইউজ হয়, আবার পজেশন অর্থও কিন্তু ইউজ হয়। কিরকম পজেশন অর্থ ইউজ হয়, আমি যদি বলি যে হাজাল কিতাবু, আমি যদি বলি যে হাজাল কিতাবু মানে দিস বুক লি মুহাম্মাদিন, মুহাম্মাদিন, তখন এর অর্থ কি দাঁড়ায়, দিস বুক ইজ ফর মুহাম্মদ। এটা একটা অর্থ হয়, আবার এটাও অর্থ দাঁড়ায় যে দিস বুক ইজ মুহাম্মাদস, অর্থাৎ এই বুকটার মালিক মুহাম্মদ, এবারও হয়। ঠিক আছে, মানে ফর অর্থেও ট্রান্সলেট করতে পারো, আবার কি মালিকানা অর্থেও ট্রান্সলেট করতে পারো, যেমন দিস বুক ইজ ফর মুহাম্মদ, এটাও হইতে পারতো অর্থটা, ওই আগের আরবি যে ওয়ার্ডটা ছিল, বাক্যটা ছিল এটার। আবার এটা হতে পারে দিস বুক ইজ অফ মুহাম্মদ, অথবা মুহাম্মাদের যে পজিশন ওইটা প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে আমি যদি এটা এবার বলতাম যে লি মুহাম্মাদিন, ঠিক আছে, লি মুহাম্মাদিন অর্থাৎ ফর মুহাম্মদ, মানে আক্ষরিক অনুবাদ করলে লি মুহাম্মাদিন কিতাবুন, কিতাবুন জাইয়িদুন। ঠিক আছে, আমি যদি বলি লি মুহাম্মাদিন কিতাবুন জাইয়িদুন, এর অর্থ কি দাঁড়ায়, ফর মুহাম্মদ, ফর মুহাম্মদ কিতাবুন এ বুক, জাইয়িদুন ওয়েল বা গুড। তাহলে অর্থ কি দাঁড়ালো, ফর মুহাম্মদ ইজ এ বুক হুইচ ইজ গুড, মানে ফর মুহাম্মদ ইজ এ গুড বুক, অথবা অ্যাকচুয়ালি সুন্দর যে অনুবাদটা হয় সেটা হচ্ছে মুহাম্মদ হ্যাজ, অর্থাৎ লিটা অনেক সময় এই হ্যাজ এ মিনিং পর্যন্ত নিয়ে যায়, মুহাম্মদ হ্যাজ এ গুড বুক। ঠিক আছে, এরকম ভাবে আর কি লিয়ের ইউজেসটা হয়। আশা করি লিয়ের ইউজেস আমি স্পষ্ট করতে পারছি। এখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, প্রশ্নবোধক বাক্য আছে, যেগুলো কিনা তোমাদের অনেক হেল্প করবে পড়তে। যেমন লিমান হাজিহিল হাকিবাতু, ঠিক আছে, লিমান, লি, লি মান, লি মান অর্থাৎ ফর হোম, ফর হোম বা ফর হো, মানে ফর হো ইউজ করলে তখন হোটা হোমে কনভার্ট হয়ে যায়। লি মান ফর হোম হাজিহিল হাকিবাতু, অর্থাৎ দিস, হাজিহি মানে দিস, আল হাকিবাতু মানে আল হাকি, হাজিহিল হাকিবাতু মানে হচ্ছে কি দিস ব্যাগ, দিস আল হাকিবাতু ব্যাগ। তাহলে ফর হোম দিস ব্যাগ, অর্থাৎ এই ব্যাগটা কার। ঠিক আছে, তো এভাবে তোমরা পড়লে ইনটিউশন দিয়ে ফিল করতে পারবা মিনিংগুলো। তো ইনটিউশন আসলে একটা ভাষা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইনটিউশন দিয়ে ভাষাটা ফিল করতে পারলে অনেক সহজে অনেক দ্রুত অনেক কিছু শিখে ফেলা যায়। আসলে তারপর আমাদের সেভেন্থ লেসনে, আমি এটা আসলে কোনো প্রকার আলোচনাই করতে চাই না, বিকজ এখানে করছে কি, আমরা এতক্ষণ আমরা দেখছিলাম কি হাজা এর যে ফিমেল ভার্সন সেটা ছিল কি হাজিহি। তাহলে আমাদের যে আরেকটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল জালিকা, অর্থাৎ দেয়া, দ্যাট, দ্যাট ম্যাসকুলিন, এটারও তো একটা ফিমেল থাকবে অবভিয়াসলি, তাই না? হাজার ফিমেল আছে, তো জালিকা থাকবে না? থাকবে। তো জালিকার ফিমেলটা কি? জালিকার ফিমেল হচ্ছে তিলকা। জালিকার ফিমেল কি? জালিকার ফিমেল হচ্ছে তিলকা। জালিকার ফিমেল হচ্ছে তিলকা, ফিমেল ভার্সন, ফেমিনিন ভার্সন। তো উদাহরণ কি, আমি যদি বলি জালিকা, ধরো জালিকা রজুলুন, অর্থাৎ জালিকা রজুলুন, অর্থ কি দাঁড়ায়, দ্যাট ইজ এ ম্যান, দ্যাট ইজ এ ম্যান। কিন্তু আমি যদি বলতে চাইতাম যে বিংতুন, অর্থাৎ মেয়ের ক্ষেত্রে বলতে চাইতাম বিংতুন, তাহলে কি জালিকা বলতাম না, তখন বলতাম তিলকা বিংতুন, তিলকা, দিস ইজ এ গার্ল, তিলকা বিংতুন। এই আর কি, আমি আর এই লেসনটা আলোচনা করলাম না, কারণ বাকিটা আসলে বুঝতেই পারতেছো, বাকি সব ইউজেস সেম টু সেম, জাস্ট হাজার ফেমিনিন যেমন ছিল হাজিহি, জালিকার ফেমিনিন তিলকা। তো হাজিহির ডিসকাশনটা বুঝলে এটা বুঝতে কোনো প্রকার কাঠিন্য থাকার কথা না। ঠিক আছে, তারপর এখানে অনেকগুলো আলোচনা করছে, মান হাজিহি, হো ইজ দিস, এবং হাজিহি কেন ইউজ করছে হাজার পরিবর্তে, কারণ যাকে দেখায় জিজ্ঞাসা করা হইতেছে যে তিনি কে, তিনি একজন মেয়ে, তাই প্রশ্ন করার সময় যেহেতু আমি জানি তিনি একজন মেয়ে, আমি বলবো মান হাজিহি, নট হাজা। অথবা দূরে থাকলে বলবো মান তিলকা, এই যে পরের কোয়েশ্চেনটা মান তিলকা, দূরে একজন আছে, মান তিলকা ওই যে উনি কে।
আর কাছে থাকলে বলবো মান হাজিহি, মেয়েদের ক্ষেত্রে বা ফেমিনিন সামথিং এর ক্ষেত্রে। ওয়েল, বাকিগুলো আলোচনা করলাম না, এগুলো একটু দেখে নিও, অনেকগুলো ওয়ার্ড আছে, এক্সারসাইজ আছে, এক্সারসাইজ অ্যান্ড অলওয়েজ এক্সারসাইজ অ্যান্ড রিভিশন। আচ্ছা, তো নেক্সট লেসন চলে যাই। এই লেসন 8টা সম্পূর্ণ হচ্ছে একটা এক্সারসাইজ করার লেসন। এই লেসনে শুধু এক্সারসাইজ আর এক্সারসাইজ, অর্থাৎ ইতোপূর্বে আমরা লেসন 1 থেকে নিয়ে লেসন 7 পর্যন্ত যা যা শিখলাম ওইগুলার উপরে একটা এক্সারসাইজ আর কি। 4টা এক্সারসাইজ আছে, এর মধ্যে আমি একটা বা দুইটা এক্সারসাইজ একটু করে দেই, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। দেখো, এখানে বলছে কি করতে, যে তোমাকে বলা আছে রিড দ্য ফলোয়িং এক্সাম্পল দেন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য সেম ম্যানার। এই এক্সাম্পলটা পড়ো এবং এই এক্সাম্পলে যেভাবে কি বলা যায় বাক্যটাকে পরিবর্তন করছে এভাবে পরিবর্তন করে দাও নিচের বাক্যগুলোকে। তো আমরা সেই কাজটাই করব। তো সেই কাজটা যদি করতে চাই তাহলে দেখো এখানে বলা আছে কি দি ডক্টর ইজ ফ্রম ইন্ডিয়া, মানে ইংলিশে যে বাক্যটা লেখা না এইটাই তুমি অ্যাকচুয়ালি আরবিতে লিখবা। তো তোমার কি মিনাল হিন্দি, হিন্দ মানে বলছিলাম কি ইন্ডিয়া, আর মিন মানে ফ্রম, আল মানে হচ্ছে দি, তো ইন্ডিয়াকে দি ইন্ডিয়া বলে আর কি আরবিতে। তো মিনাল হিন্দি বলা আছে তাই না, তো তোমার বলতে হবে কি দিস ডক্টর। তো দিস, হ্যাঁ পাইছি। তো এটাকে অনুবাদ করতে হবে আর কি। তো দিস ডক্টরকে আমি অনুবাদ কি করব, এটা হইতে পারে একটা হচ্ছে যে হাজা সরি দিস ডক্টর হাজা তবিবু, হাজা তবিবু, মানে ডেফিনিট কেন বললাম হাজা তবিবুন বললে অর্থ দাঁড়ায় তো দিস ইজ এ ডক্টর, বাট আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি দিস ডক্টর। এই ক্ষেত্রে আমি নির্দিষ্ট করে একজন ডক্টরকে দেখায় বলতে চাচ্ছি যে দিস ডক্টর ইজ ফ্রম ইন্ডিয়া, তাই এখানে ডক্টরটা কিন্তু নির্দিষ্ট, এই কারণে আত্মবিবু অর্থাৎ আল যুক্ত করে নিচ্ছি, অর্থাৎ আমি একটু লিখে ফেলি বলার চেয়ে লেখা ভালো, যে হাজা আত্মবিবু, যে আল যুক্ত করছি দেখছো। আর যেহেতু আচ্ছা আমি এক্সপ্লেন করলাম না, আগের লেসন পড়ে আসলে এগুলো এমনি জানো, আমি এক্সপ্লেন করবো না। হাজা তবিবু দিস ডক্টর মিনাল মিনাল হিন্দি, মিনাল হিন্দি। এই যে এটা ছিল আনসার, আমি দেখাই, এই যে হাজা তবিবু মিনাল হিন্দ, অর্থাৎ দিস ডক্টর ইজ ফ্রম ইন্ডিয়া। এগুলো আর কি এভাবে লিখতে বলছে, তো তোমরা এক্সারসাইজ করার সময় এগুলো লিখবা, টাইপ করবা। তোমরা ফোন দ্বারা টাইপ করতে পারো, ফোন দিয়ে টাইপ করা ইজি হবে। আর ফোনে কিন্তু তুমি রিডমিক কিবোর্ড অথবা গুগল কিবোর্ড দুইটা যে কোনো একটা ইউজ করে কিন্তু আরবি টাইপ করতে পারবে, একদম জের জবর অর্থাৎ ফাতহা কাসরা দম্মা, তারপর সাকিন তাজদিদ সব সহ তুমি টাইপ করতে পারবে গুগল কিবোর্ড অথবা রিডমিক কিবোর্ড যেটা ওইটার মাধ্যমে। তারপর লিল মুদির মানে ফর দা, মুদির মানে কি ডিরেক্টর, ফর দা ডিরেক্টর, ফর দা ডিরেক্টর হচ্ছে লি ফর। এখানে যে লামটা দেখতেছে এটা কিন্তু আল এর লাম, আলিফটা বাদ গেছে কারণ লি যুক্ত হয়েছে, তাহলে এখানে কি দি মিনিংটা আসছে, তাহলে লি ফর লামটার কারণে দি, আর মুদিরি মানে কি ডিরেক্টর, ফর দি ডিরেক্টর। তো দিস কার মানে তাহলে কি হবে হাজিহি সাইয়ারতু, গাড়ি, কিন্তু গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারহ, এবং সাইয়ারহ এর শেষে যেহেতু একটা গোল তা আছে সাইয়ারহ বলা হয়, সাইয়ারহ, কিন্তু যেহেতু সে একটা গোলতা আছে এই কারণে গাড়িকে মেয়ে হিসেবে কাউন্ট করে, তখন আমরা বলতে হবে কি হাজিহি সাইয়ারতু, হাজিহি সাইয়ারতু লিল মুদিরি। ঠিক আছে, হাজিহি সাইয়ারতু লিল মুদিরি। ঠিক আছে, তো বাকি ওগুলো আসলে আশা করি বুঝতে পারবা, খুবই ইজি। আমরা এই এক্সারসাইজগুলো আর আলোচনা করে টাইম লেন্দি না করি ডিসকাশনের। তো এখানে কিছু প্রশ্ন করা হয়েছে এবং নিচে আনসারটা দেওয়া, এই আনসারটাকে কি তোমার সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। যেমন লিমান ফর হোম হাজাল কলামু দিস পেন ইজ, মানে ফর হোজ পেন ইজ দিস, মানে সুন্দরভাবে অনুবাদ করলে। তো নিচে উত্তর দেওয়া আছে আব্বাস, তাহলে তুমি এটা কিভাবে আনসার দিবা, এভাবে আনসার দিবা যে হাজাল কলামু লি আব্বাসিন, হাজাল কলামু লি আব্বাসিন, এই যে হাজাল কলামু লি আব্বাসিন। তো এইভাবে প্রত্যেকটা আনসার দিতে হবে। লিমান হাজিহিল ফাকিহাতু, যে এই যে ফলটা এটা কার, তো বলা আছে ফাতিমাতু অর্থাৎ ফাতিমার জন্য, তো তখন তুমি বলবা এভাবে হুজ ফ্রুট ইজ দিস লিমান হাজিহিল ফাকিহাতু, বলবা যে হাজিহিল ফাকিহাতু লি ফাতিমাতা। আচ্ছা এইখানে একটু একটা জিনিস লক্ষ্য করো, আমি বললাম কি হাজিহিল ফাকিহাতু লি ফাতিমাতা, নট তি, মানে তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে দেখবা যে লি তো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবশ্যই কি না ফাতিমা নাউনটার
হালাতুল জারি হওয়ার কথা এবং জের যুক্ত হওয়ার কথা, ঠিক না? লি ফা তিমা, লি ফাতিমা তি হওয়ার কথা, ঠিক না? কারণ প্রিপোজিশন যুক্ত হয়েছে, প্রিপোজিশন যদি যুক্ত হয় তাহলে প্রিপোজিশনের পরে তো ওয়ার্ডের শেষে কি জের হয়। বাট এখানে আমরা কি একটা জবর দিতেছি। কাহিনী কি? কাহিনী হচ্ছে এটা আরেক প্রকার নাউন। আমরা তো ইনডিক্লাইনেবল নাউন নিয়ে বা ওয়ার্ড নিয়ে আলোচনা করে আসছি একটু আগে এই ডিসকাশনে। তো এই ধরনের এটা হলো ইনডিক্লাইনেবল। আর এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলা কিনা ইনডিক্লাইনেবল না, কিন্তু ওইগুলা কোনো সময় তানউইন নেয় না, অর্থাৎ দুই পেশ দুই জবর দুই জের এগুলা নেয় না। এরকম কিছু ওয়ার্ড আছে। এর মধ্যে একটা হচ্ছে প্রপার ফেমিনিন নাউন, ফেমিনিন নাউন এন্ডিং উইথ তা উন মারবুতাতুন, অর্থাৎ গোলতা। যদি কোনো ফিমেল, যদি কোনো প্রপার ফেমিনিন নাউন, অর্থাৎ প্রপার ফেমিনিন নাউন মানে কি, কোনো নির্দিষ্ট না মহিলার নাম বা এরকম যদি কোনো নাউন এর শেষে গোলতা থাকে, তবে সেটার শেষে কিন্তু আমরা দুই পেশ দুই জবর দুই জে দিতে পারি না। যেমন ফাতিমা, এটা একটা প্রপার নাউন এবং শেষে গোলতা যুক্ত, এর ফলে আমরা আমরা কিন্তু সর্বোচ্চ এখানে একটা পেজ দিতে পারবো, কখনোই কিন্তু দুইটা পেজ বা দুইটা জের বা দুইটা জবর দিতে পারবো না। এবং এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই ধরনের ওয়ার্ডের শেষে কোনো সময় জের হয় না, মানে এটা হয় না কাস্টম অনুযায়ী, হয় পেশ হবে অথবা জবর হবে, এগুলোর শেষে কোনো সময় জের হয় না। তাহলে এখন তোমার চিন্তা করো, লি যখন আমি যুক্ত করলাম বা প্রিপোজিশন যুক্ত করলাম, তখন এখানে হয় আমি পেজ দিতে পারবো অথবা আমি জবর দিতে পারবো। অ্যান্ড পেজ দিলে তো এটা আসলে নমিনেটিভ কেস বোঝায়, এই কারণে পেজটা রাখে না। আর জের তো দিতে পারবো না, এই কারণে জবর দেয়। এবং অ্যাকিউজিটিভ কেস অর্থাৎ হালাতুন নাসবের ক্ষেত্রেও জবর দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হালাতুন নাস বা হালাতুল জারির দুইটারই ভাওয়েল এন্ডিং সেম থাকে, ঠিক আছে? অর্থাৎ সোজা কথায় ফিমেল প্রপার নাউনের শেষে, ফিমেল প্রপার নাউনের শেষে যদি গোল তা থাকে তবে আমরা প্রিপোজিশন যুক্ত করলেও ফাতহা দিব। আর নমিনেটিভ কেসে অর্থাৎ হালাতুর রফে আমরা পেশ দিব একটা, সবসময় একটা, নট দুইটা, ঠিক আছে? এগুলো নিয়ে সামনে আরো ডিটেইল আলোচনা আসবে, হয়তো চ্যাপ্টার 13-এর দিকে, হয়তো আমার যতটুকু মনে পড়ে, ভুল হইতে পারি আমি, চ্যাপ্টার 13-এর দিকে হয়তো আছে, অথবা নেক্সট উইকে ইনশাল্লাহ। তো হাজিহিল ফাকিহাতু লিফাতিমাতা, এটা হবে আনসার। তারপর লিমান হাজিহিদ দাজাজা, দাজাজাহ মানে কি? দাজাজাহ মানে হচ্ছে মুরগি, মুরগি। তো এই মুরগিটা কার? বলতেছে বিংতুল ফালাহ, ফালাহ মানে হচ্ছে ফাল্লাহ, হ্যাঁ ফাল্লাহ মানে হচ্ছে তোমার কৃষক। তো বলতেছে বিংতুল ফাল্লাহি মানে হচ্ছে কৃষকের মেয়ে, হ্যাঁ কৃষকটির মেয়ে। কৃষকটা কিন্তু এখানে নির্দিষ্ট, আল 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 ফাল্লাহ, এখানে কৃষকটি নির্দিষ্ট, অর্থাৎ এই মুরগিটা হচ্ছে কৃষকটির মেয়ের। তো তখন আমরা এইভাবে বলবো যে হাজিহিদ দাজাজাতু লি বিংতিল ফাল্লাহ, লি অর্থাৎ ফর, বিংতি, তি কেন হলো? কারণ এই যে প্রিপোজিশন যুক্ত হয়েছে। এবং একটা পেশ কেন, একটা জের কেন? কারণ এটা কি মুদফ, মুদফ, ঠিক আছে? তো লি বিংতি আল ফাল্লাহি, কারণ ফাল্লাহ হচ্ছে মুদফ ইলাইহি, এবং এই কারণে অবশ্যই তার শেষে একটা জের হবে এবং আল যুক্ত থেকে একটা জের হবে। তো এইভাবে আর কি বাক্যটা করে দিয়েছে, হাজিহিদ দাজাজাতু লিবিং তিল ফাল্লাহি। তো বাকিগুলো এভাবে বুঝতে পারবা। আমি আর বাকি এক্সারসাইজগুলো ডিসকাশন করলাম না, এগুলা একটু সহজেই পারবা আশা করি। এগুলো হচ্ছে অনুবাদ, এইখানে অনুবাদ করতে বলছে। যেমন খালিদ ওয়েন্ট টু দ্য হসপিটাল, তো জাহাবা খালিদুন ইলা টু ইলা আল মুস্তাশফা, তো দেওয়াই আছে ইলাল মুস্তাশফা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইলা তো একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমার আসছে মুস্তাশফা একটা শব্দ, তাহলে এটা কি মুস্তাশফি হয়ে যাওয়ার কথা না? মানে আমার প্রশ্ন আসতে পারে না, কারণ জের হওয়ার কথা তো মুস্তাশফা, ঠিক আছে? মুস্তাশফা, আমি দিলাম ইলা সামনে একটা, তাহলে তো একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, মুস্তাশফি হয়ে যাবে,
ব্যাপারটা হচ্ছে কি যে এটা মুস্তাশফি হয়ে যাবে না কেন, কারণ যদিও দেখতে মনে হয় যে ফাটা হচ্ছে এখানে লাস্ট লেটার বা বর্ণ, আসলে ফাটা কিন্তু লাস্ট লেটার না। ফাটা কিন্তু লাস্ট লেটার না, ফাটা কিন্তু লাস্ট লেটারের আগের লেটার। লাস্ট লেটার হচ্ছে আমাদের এই যে আমাদের আলিফ মাকসুর, এটা কিন্তু লাস্ট লেটার। এবং আলিফ মাকসুর কোনো সময় জের গ্রহণ করে না, এটা সর্বদাই ফাতহাতে থাকে, সর্বদাই সেটা ফাতহা বা জবরে থাকে, এটা কোনো সময় জের বা পেশ গ্রহণ করে না। এই কারণে মুস্তাশফা এই ওয়ার্ডটা সর্বদাই ইতে থাকে, জবরযুক্ত থাকে। এটা এর আগে প্রিপোজিশন থাক, অথবা এটা হালাতুন নাস অর্থাৎ একুইজিটিভ কেজে থাক, অথবা হালাতুর রফায় থাক, যেই সিচুয়েশনে থাকে এটা সবসময় মুস্তাশফাই থাকে। এবং এই ধরনের ওয়ার্ড যেগুলো কিনা আলিফ মাকসুর দ্বারা শেষ হয়, ওই ওয়ার্ডগুলোতে কিন্তু কোনো প্রকার ডিক্লেশন হয় না। কোনো প্রকার ডিক্লেশন হয় না তা না, মানে এরকম ডিক্লেশন হয় না আর কি, যে তুমি শেষে জের দিবা বা পেজ দিবা, এগুলো হয় না। আচ্ছা, আলমানিয়া, জার্মানি, তারপর এই যে জার্মানি একটা বিদেশি শব্দ অ্যারাবিক করা হয়েছে। হা, যেমন বলা হচ্ছে হাজ হিসা টু দিস ওয়াচ মিনাল আলমানিয়া ফ্রম জার্মানি। এই আলমানিয়া শব্দটাও কিন্তু চেঞ্জ হয় না। এই ধরনের কিছু শব্দ আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তবে জেনারেলি আর কি আরবি শব্দগুলো কেস অনুযায়ী চেঞ্জ হয়, এটা হলো জেনারেল কেস। তবে কিছু কিছু চেঞ্জ হয় না, এগুলো স্পেশালি শিখতে হয়। এবার আসা যাক আমাদের লেসন 9-এ। লেসন 9-এর ডিসকাশন যদি আমরা করতে চাই, তাহলে আমরা দেখতে পারি এখানে কি কি আছে। লেসন 9টা আসলে খুবই 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 ইজি। লেসন 9-এ খুবই ইজি। আমরা লেসন 9-এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করা। সো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ? এটাকে আরবিতে বলা হচ্ছে তোমার আল, ক্লজকে বলা হয় আল মুরাক্কাব। আল মুরাক্কাব, ঠিক আছে, আল মুরাক্কাব, এটা আল মুরাক্কাব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াসফুন। ওয়াসফুন, ঠিক আছে, ওয়াসফুন। ওয়াসফুন মানে হচ্ছে তোমার কোনো কিছুকে বিশেষায়িত করা। ওয়াসফুন মানে কোনো কিছুকে বিশেষায়িত করা। এটাকে সিফাতুনও বলা হয়। সিফাতুন অর্থাৎ বিশেষণ। সিফাতুন মানে বিশেষণ। তো ওয়াসফুন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে বলা হয় আল মুরাক্কাবুল ওয়াসফিয়ু। আল মুরাক্কাবুল ওয়াস ওয়াস আল মুরাক্কাবুল ওয়াসফিয়ু, ঠিক আছে। অথবা এর আরেকটা নাম আছে, যেমন আমাদের সিফাত যে বললাম না, অ্যাডজেক্টিভকে বলা হয় সিফাতুন। সিফাতুন, এটাকে কিন্তু নাতুনও বলা হয়। নাত, নাত শব্দের সাথে হয়তো তোমরা শুনছো হামদ নাত বলতো না, হামদ নাত। এই নাত মানে হচ্ছে বিশেষণ বা গুণাবলী, বৈশিষ্ট্য। তো নাত কার হইতো? রাসুলের। রাসুল সাল্লাল্লাহু সাল্লামের যে গুণাবলী, এগুলো যেই গানে বা যেই কবিতায় আলোচনা করা হয়, বলা হয়, সেগুলো বলা হতো নাতুন, ঠিক আছে। নাতুন মানে গুণাবলী বা বৈশিষ্ট্য। সিফাতুন, নাতুন। আচ্ছা, এখন এই যে আল মুরাক্কাবুল ওয়াসফিয়্যু বা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা ক্রিয়েট হয় যখন আমরা কোনো একটা ইসমুন বা বিশেষ্য নেই এবং তার সাথে তার বিশেষণটা যুক্ত করি। যেমন আমি যদি বলি এ গুড বয়, এই গুডটা কি? এই বয়ের একটা বিশেষণ, তাই না? এই গুডটা হচ্ছে বয়ের একটা বিশেষণ। তো আমরা এটা কিভাবে আরবিতে বলবো? ইংরেজিতে বা বাংলাতে আমরা যখন বিশেষণ উল্লেখ করি, আমরা যার বিশেষণ তার আগে ওই বিশেষণটা উল্লেখ করি। যেমন ভালো ছেলে, তারপর হচ্ছে কি খারাপ ছেলে, তো আমরা কি বিশেষণগুলো আগে উল্লেখ করি। কিন্তু আরবিতে এটা উল্টা, আগে আমরা যার বিশেষণ তাকে উল্লেখ করি, তারপর তার গুণটাকে উল্লেখ করি। গুড মানে জাইয়িদ, তারপর তার গুণটাকে উল্লেখ করি। বুঝতে পারছো? অর্থাৎ ওয়ালাদুন জাইয়িদুন মানে হচ্ছে এ গুড বয়। আর আক্ষরিকভাবে বা সিরিয়ালি বললে এ বয় এ গুড, মানে তুমি যদি জাস্ট আক্ষরিক অনুবাদ করো এ বয় এ গুড, কিন্তু আসলে কম্বাইন হয়ে যে মিনিং দেয় সেটা হচ্ছে এ গুড বয়। কিন্তু আরবিতে অবশ্যই এই যে সিফাতুন, এই সিফাতুনটা কিন্তু অবশ্যই কি তোমার যার সিফাত তারপরে উল্লেখিত হয়, আগে না, ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু এটা বলতে পারবো না জাইয়িদুন ওয়ালাদুন, এটা বললে কিন্তু হবে না আরবিতে। আমি কিন্তু এটা বলতে পারবো না যে জাইয়িদুন ওয়ালাদুন, বরং তখন এটা মিনিং কি হয়ে যাবে জানো? জাইয়িদ নামের কোনো একজন ব্যক্তি, মানে যার নামই জাইয়িদ, কারণ অনেকে নাম হইতে পারে না জাইয়িদ,
বা জায়েদ অনেকের নাম শুনবা। তো জাইদ ওয়ালাদুন মানে জাইদ হচ্ছে একটি ছেলে, মানে জাইদ ছেলে, এটা অর্থ দাঁড়াবে জাইদ ছেলে। আর ওয়ালাদুন জাইদুন মানে একটি ভালো ছেলে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো অনির্দিষ্ট কোনো নাউনের সিফাত উল্লেখ করার ক্ষেত্রে। অনির্দিষ্ট কোনো নাউন, অনির্দিষ্ট মানে আলযুক্ত না। কিন্তু কোনো কারণে যদি সেটা আলযুক্ত হয় বা নির্দিষ্ট হয়, আলযুক্ত হয় অথবা মুদফ হিসেবে নির্দিষ্ট হয়, তবে সেটার যে বিশেষণ ওইটাও নির্দিষ্ট হবে। যেমন আমি যদি বলতে চাই দি গুড বয়, দি গুড বয়, তখন আমার বলতে হবে আল ওয়ালাদু, আল ওয়ালাদু আল জাইয়িদু, আল ওয়ালাদু আল জাইয়িদু, এবং একসাথে পড়ে গেলে আল ওয়ালাদুল জাইয়িদু, আল ওয়ালাদুল জাইয়িদু, তখন এটা অর্থ দাঁড়াচ্ছে দি বয় দি গুড, অর্থাৎ দি গুড বয়। এখন আমি যদি এখানে লিখতাম আল ওয়ালাদু, বাট এখানে লিখতাম শুধু জাইয়িদু, জাইয়িদুন, তখন অর্থ দাঁড়াতো দি বয় ইজ গুড। তখন কিন্তু এই জাইয়িদুটা এই বয়ের অ্যাডজেক্টিভ হতো না, বরং এই জাইয়িদুটা তখন এই বয়ের প্রেডিকেট বা কি বলা যায়, খবর, খাবরুন, হ্যাঁ খবরুন, আরবিতে খবরুন বলে, বা বাংলাতে বলা যায় কি বিধেয় হইতো আর কি। বিধেয় বলতো না, উদ্দেশ্য বিধেয়, তো বিধেয় হইতো, তখন এটা বিশেষণ হইতো না। অর্থাৎ বিশেষণ হওয়ার জন্য, সিম্পলি বলতে গেলে বিশেষণ হওয়ার জন্য নাউন এবং তার যে অ্যাডজেক্টিভটা তাদের ডেফিনিটনেস সেম হইতে হবে, তাদের যে ডেফিনিটনেস ওইটা সেম হইতে হবে। অর্থাৎ একজন আলযুক্ত হলে বা নির্দিষ্ট হইলে আরেকজনেরও অবশ্যই কি নির্দিষ্ট হইতে হবে। নাউন নির্দিষ্ট, অ্যাডজেক্টিভ নির্দিষ্ট না, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ না। ঠিক আছে। অথবা নাউন অনির্দিষ্ট, অ্যাডজেক্টিভ তুমি নির্দিষ্ট দিয়ে দিলা, তখনও কিন্তু এটা কোনো মিনিং থাকতেছে না। তাই ডেফিনিটনেসের দিক দিয়ে মিলতে হবে, নাম্বারের দিক দিয়ে মিলতে হবে। অর্থাৎ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার অ্যাডজেক্টিভটাও সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় তার অ্যাডজেক্টিভটাও প্লুরাল। জেন্ডারের দিক দিয়ে মিলতে হবে, নাউন যদি ফেমিনিন হয় তার বিশেষণটাও ফেমিনিন, নাউন যদি মেসকুলিন হয় তার বিশেষণটা মেসকুলিন। আবার কেজের দিক দিয়েও মিলতে হবে, নাউন যদি নমিনেটিভ কেজে থাকে তাহলে বিশেষণও নমিনেটিভ কেজে, নাউন যদি অ্যাকিউজিটিভ কেজে থাকে তাহলে বিশেষণও অ্যাকিউজিটিভ কেজে। অর্থাৎ এই সবগুলো বিষয়ে নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুজন সেম হবে। It's 10 o'clock. যেমন এখানে আমরা একটু উদাহরণগুলো একটু দেখি। যেমন এই যে এই আল মুরাক্কাবুল ওয়াসফিয়্যু, এই কথাটাও কিন্তু একটা এই আল মুরাক্কাবুল ওয়াসফিয়্যু অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের একটা উদাহরণ। আল মুরাক্কাবু এই শব্দটা হচ্ছে নাউন, আর ওয়াসফিয়্যু এই ওয়াসফিয়্যু এই শব্দটা হচ্ছে বিশেষণ। দেখো প্রথম নাউনটা আল যুক্ত এবং হালাতুর রফে আছে কারণ পেশ যুক্ত। আমরা দেখতে পাচ্ছি তার বিশেষণটাও আল যুক্ত এবং পেশ যুক্ত, একটা পেশ যুক্ত। আবার যে ওয়ালাদুন সগীরুন এ স্মল বয়, নাউনটাও দুই পেশ যুক্ত, তার বিশেষণটাও দুই পেশ যুক্ত এবং নাউনের পরে বিশেষণ আসছে। ঠিক তেমনি আল হাকিবাতুল জাদিদাতু অর্থাৎ দি নিউ ব্যাগ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জেন্ডারও মিলছে, কারণ আল হাকিবাতু ফেমিনিন জেন্ডার গোলতা যুক্ত, তার যে বিশেষণটা ওইটাও কি ফেমিনিন জেন্ডার গোলতা যুক্ত। যদি এখানে একটা মেল ওয়ার্ড থাকতো তখন কিন্তু এখানে গোলতা যুক্ত থাকতো না। আচ্ছা, এবং এই লেসনে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আল্লাজি অর্থাৎ আচ্ছা ওইটা আলোচনা আসলে আমরা তখন দেখতে পারবো, সমস্যা নাই। আপাতত আমরা একটু আমাদের আল মুরাক্কাবুল ওয়াসফিয়্যু নিয়ে একটু আলোচনা করি। এখানে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওয়ালাদুন জাইয়িদুন অথবা তলিবুন স্টুডেন্ট, তলিবুন কাসলানু, কাসলানু মানে কি তোমার অলস, কাসলানু মানে অলস, কাসলান অলস। মিংদিলুন অর্থাৎ হ্যান্ডকারচিফ, ওয়াসিখুন নোংরা, নোংরা হ্যান্ডকারচিফ। তলিবাতুন এ ফিমেল স্টুডেন্ট, জাকিয়াতুন মেধাবী, তাহলে কি দাঁড়ালো মেধাবী একটা মেয়ে স্টুডেন্ট। ঠিক আছে, এবং এখানে আরো কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হয়েছে যে অ্যাডজেক্টিভগুলো আমাদের ফিলিং প্রকাশ করে। এই ফিলিংগুলো, এই ফিলিং প্রকাশক যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো সাধারণত কোনো তানভিন থাকে না, তাদের এন্ডিংয়ে কোনো তানভিন থাকে না। ঠিক আছে, যেমন আতশান মানে হচ্ছে থার্স্টি, এবং এর শেষে থাকে একটা পেশ। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম না আরবি কিছু কিছু ওয়ার্ড এরকম আছে, যেমন একটা দেখছিলাম কি প্রপার ফেমিনিন নাউন এন্ডিং উইথ গোল তা অথবা তা উন মারবুতাতুন রাউন্ড তা, এরকম একটা আছে। আরো এরকম অনেকগুলো কেস আছে, আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু আরেকটা কেস হচ্ছে এরকম যেগুলো কিনা আমাদের অনুভূতি সূচক অ্যাডজেক্টিভ, যেমন তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আনন্দিত,
তারপর রাগান্বিত, হ্যাঁ, আহ, এই যে শব্দগুলা অথবা পূর্ণ, এই শব্দগুলা মানে এগুলো একটা ফিলিং বোঝায় না, যেন আমি আমি রাগান্বিত ফিল করতেছি, কিন্তু এটা আবার আমার একটা স্টেট বা আমার অবস্থা যেটা কিনা অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা যায়। তো এই ধরনের অ্যাডজেক্টিভ গুলা এন্ডিংটা এরকম হয় আনু যুক্ত, আনু, এই যে যেমন আত্মশানু, যাও আনু, মাল আনু, গদবানু, ফারহানু, এই যে আনু মানে সবগুলো এরকম যুক্ত থাকে, এই ফর্মে থাকে এবং এগুলো শেষে একটা করে পেশ থাকে বা একটা করে জবর থাকে। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে উদাহরণ দিছে যে আমাদের অবশ্যই কি অ্যাডজেক্টিভটা অবশ্যই কি জেন্ডারের সাথে মিলতে হবে। ওয়ালাদুন সগীরুন কিন্তু বিংতুন সগীরতুন, ওয়ালাদুন সগীরুন কিন্তু বিংতুন কারণ মেয়ে, সগীরতুন। তারপর হচ্ছে আমাদের ডেফিনিট এবং ইনডিফিনিটের দিক দিয়ে মিলতে হবে। এই যে দেয়ারফর ইফ দ্য নাউন ইজ ডেফিনিট দেন দ্য অ্যাডজেক্টিভ ইজ ডেফিনিট, নাউন ইজ ইনডিফিনিট অ্যাডজেক্টিভ ইজ ইনডিফিনিট। যেমন আল মাকতাবুল কদিমু, আল যুক্ত দুইটাই, অথবা কিতাবুন জাদিদুন কেউই আল যুক্ত না। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমরা আসলে এগুলো বলছি সংক্ষেপে, এখানে একটু ডিটেলস আলোচনা করছে বা ডিটেলস না আসলে সুন্দর করে লিখে দেওয়া আর কি, যে তাদের যে কেস নাউন নাউন এবং অ্যাডজেক্টিভ সেটাও মিলতে হবে। যেমন আদারসু সবু, সবু মানে কঠিন, সবুন মানে কাঠিন্য, আদারসু সবু মানে কঠিন, কঠিন লেসন, আদারসু সবু মানে ডিফিকাল্ট লেসন। এখানে দুইটা কি হালাতুর রফ আছে। কিন্তু জাহাবা আহমাদু, আহমাদ গেল ইলা দিকে বা টু সদিকিন বন্ধুর, মানে একজন বন্ধুর, মারিদিন অর্থাৎ অসুস্থ। তাহলে দেখো মানে এটা বলতে চাচ্ছে যে আহমাদ একজন অসুস্থ বন্ধুকে মানে অসুস্থ বন্ধুর কাছে গেল। তাহলে এখানে যে বন্ধুটি কিন্তু তাকে তার আগে কি একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে বন্ধুর আগে, সদিকুন মানে বন্ধু, তাহলে সদিকের আগে ইলা একটা প্রিপোজিশন যুক্ত হওয়ার ফলে সদিকের শেষে দুই জের হয়েছে, কারণ সদিক আবার অনির্দিষ্ট। এখন সদিকের যে বিশেষণ মারিদুন অর্থাৎ অসুস্থ, ওইটা যেহেতু সদিকের বিশেষণ, এই কারণে সদিক যেই কেজে আছে সেই কেজেই কিন্তু ওইটা আছে, হালাতুল জারিতে আছে। এবং সদিক যেহেতু অনির্দিষ্ট, ওইটাও কিন্তু অনির্দিষ্ট, তাই সদিকের নিচেও দুই জের, মারিদের নিচেও দুই জের, এটা যেটা এখন দুইটা জের দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু দুইটা জের আছে। হ্যাঁ, তো এবার আমি বুঝতে পারলাম যে ডেফিনিটনেস, জেন্ডার, নাম্বার এবং একই সাথে কেজ, এই সবগুলো জিনিস একটা নাউন এবং তার বিশেষণের মিলতে হবে। এবার আসা যাক আমাদের যে আল্লাজি এর ইউজে। আল্লাজি শব্দটার অর্থ, এটাকে বলা হয় তোমার কিভাবে বলা যায়, আল্লাজিকে বলা যায় তোমার কি নিয়ে আলোচনা করা যায়, রিলেটিভ প্রোনাউন। আর ইংলিশে আমরা রিলেটিভ প্রোনাউন দেখতাম না, যে যেমন আমি বলতাম যে দিস ধরো আমরা একটা বানাতে চাই, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান হো এট দি ফ্রুট, একটা বড় বাক্য না। এই যে এখানে আমরা যে এই হোটা ইউজ করতাম না, এই হোটা এর মধ্যে হতো ভাই দেখছিলাম মানও ইউজ হয়, কিন্তু মান সাধারণত কোয়েশ্চেন করতে ইউজ হয়, কিন্তু এই ধরনের বর্ণনামূলক বাক্যের যে সেটা বোঝাতে সাধারণত যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে আল্লাজি। এবং আমি একটু উল্লেখ করে দিতে চাই, এই আল্লাজিটা শুধুমাত্র সিঙ্গেল ম্যাসকুলিন নাউনের ক্ষেত্রে ইউজ হয়, সিঙ্গেল ম্যাসকুলিন নাউনের জন্য ইউজ হয়, অর্থাৎ একক বচনে পুরুষবাচক শব্দের জন্য ইউজ হয়। নারীবাচকের জন্য আল্লাজি না, সেটা কি সেটা আমরা পরের লেসনগুলোতে ইনশাআল্লাহ শিখবো। তো আল্লাজি, ঠিক আছে, আল্লাজি ইউজ হয়। তো এই বাক্যটা আমি যদি অনুবাদ করতে চাই, তো আমরা কিভাবে অনুবাদ করব? দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ এর জন্য কি বলবো? হাজা, যেহেতু পুরুষ তাই হাজা। আচ্ছা, আমরা একটু সুন্দর করে লিখি, লিখবো হচ্ছে হাজা দি ম্যান আর রজুলু, হাজার রজুলু, হাজার রজুলু হো আল্লাজি, আল্লাজি সরি আল্লাজি এট আকালা, আকালা মানে এইট, দি ফ্রুট আলফা কি, আল ফা কি হা, ফা কি হা, আর এবার তা হবে কারণ এটা কি অ্যাকিউজিটিভ কেস, কর্মকারক, কারণ এটা কর্ম যেটাকে খাওয়া হয়েছে, তাই এখানে অবশ্যই কি
হালাতুন নাসব হবে এবং জবর হবে। তাহলে হাজার রজুলুল, হাজার, হাজা, হাজার রজুলু আল্লাজি আকালাল ফাকিহাতা, দিস ইজ দ্য ম্যান হো, হো আল্লাজি হো এট দি ফ্রুট। সো আল্লাজির ইউজেসটা আশা করি স্পষ্ট হয়ে গেছে। এখানে আরো অনেক উদাহরণ আছে, যেমন হাজা মুহাম্মাদুন, দিস ইজ মুহাম্মদ, আল্লাজি নাজাহা, যে পাস করেছে, আল্লাজি যে অথবা হো, নাজাহা হ্যাজ পাস অথবা পাস্ট। ঠিক আছে, হাজাল কিত্তু, দিস ইজ দ্য ক্যাট, আল্লাজি হুইচ ইজ জালাসা সেট, হুইচ সেট, অর্থাৎ দিস ইজ দ্য ক্যাট দ্যাট সেট অথবা দ্যাট হ্যাজ সেট। আরবিতে কিন্তু পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুইটার জন্য আলাদা ভার্ব ফর্ম নাই। যাই হোক, যেমন এখানে কিছু উদাহরণ দেখো, আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, আল্লাজি হো, খলক, খলক মানে হ্যাজ ক্রিয়েটেড অথবা ক্রিয়েটেড, আল ইনসানা, আল ইনসান মানে মানুষ, তার অর্থ কি দাঁড়ালো, আল্লাহু আল্লাহ, যিনি, আল্লাজি যিনি, হো খলক সৃষ্টি করেছেন, আল ইনসান মানুষকে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তারপর আত-তালিবু দি স্টুডেন্ট, আল্লাজি হো ফি মাদ্রাসাতিন যে মাদ্রাসাতে আছে, অর্থাৎ আত-তালিবু মানে দি স্টুডেন্ট, ইজ হো ইজ ইন দ্য ইন এ স্কুল, মাদ্রাসাতুন মানে স্কুল। ঠিক আছে, তারপর এখানে দেখো আল কলামুল জামিলু, এই যে আল আল জামিলু কিন্তু এই কলমটার বিশেষণ, আল কলামুল জামিলু মানে দি বিউটিফুল পেন, আল্লাজি হুইচ, আচ্ছা আল্লাজি কিন্তু হো হুইচ বিভিন্ন অর্থ হতে পারে, এটা ডিপেন্ড করে আর কি, মানে বস্তুর জন্য হলে হুইচ, সেন্সিবল কোনো সত্তার জন্য হলে হো, তাই না, সম্মানসূচক কারোর জন্য বাংলাতে অনুবাদ করলে যিনি অনুবাদ করব, এগুলো তো বুঝতে পারতেছো, এগুলো তো জাস্ট কমন সেন্স। আল কলামুল জামিলুল্লাজি অর্থাৎ দি বিউটিফুল পেন, হুইচ আলা মাকতাবিন, হুইচ ইজ অন এ ডেস্ক, হুইচ ইজ অন এ ডেস্ক, দ্য বিউটিফুল পেন হুইচ ইজ অন এ ডেস্ক, লিল মুদাররিসি ইজ ফর দ্য টিচার, লিল মুদাররিসি ফর দ্য টিচার। ঠিক আছে, তো এটা হচ্ছে, অথবা বিলংস টু দ্য টিচার। ঠিক আছে, আমরা দেখছিলাম না বিলংস টু, এই মিনিংটাও প্রকাশ করে ফরের পাশাপাশি। তো এই বাক্যের অর্থ এটা দাঁড়ালো। তো এইভাবে প্রত্যেকটা বাক্য ভেঙে 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 তোমরা যদি মানে এক্সপ্লেন করে করে নিজেরা পড়ো, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে বাক্যগুলো কিভাবে গঠিত হয় এবং কোনটার ইউজেস কি। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট লেসন, আমাদের লেসন 10-এ। লেসন 10-এ মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা এই লেসন 10-এ বেশ কয়েকটা টপিক আমাদের আলোচনা করার আছে। লেসন 10-এ আমরা যা যা আলোচনা করবো তার মধ্যে প্রথমে আসে অ্যাটাচড প্রোনাউন। ঠিক আছে, আমি এটা পার্ট 2-তে চলে যাই। অ্যাটাচড প্রোনাউন, অ্যাটাচড প্রোনাউন। সো হোয়াট ইজ অ্যাটাচড প্রোনাউন? হোয়াট ইজ অ্যাটাচড প্রোনাউন? আমরা কিন্তু ওই যে আনা শিখে আসছিলাম না, আমি, আনা মানে কি আই, তারপর হুয়া মানে কি ছিল, হুয়া মানে ছিল হি। ঠিক আছে, হিয়া মানে কি ছিল, হিয়া মানে ছিল শি। এখন কথা হচ্ছে এগুলো তো আমরা জানি। তারপর তুমি, তুমি এর যে মেল ভার্সন অর্থাৎ ছেলে তুমি, তাহলে কি আংতা, মেল ভার্সনের ইউ। আর যদি আমরা বলতাম যে মেয়ে তুমি, তাহলে কি আসতো, আংতি, অর্থাৎ ফিমেল ভার্সনের ইউ। কারণ মেয়েকে যদি বলতে চাই তুমি, তাহলে আমরা আরবিতে বলবো আংতি। তো তো এগুলো গেল। এখন আমি এটা বলতে চাচ্ছি না, এগুলো প্রনাউন, কিন্তু আমরা কিন্তু আরো এক ধরনের প্রনাউন ইউজ করি, সেগুলোকে বলা হয় পজিটিভ প্রনাউন। আমার যতটুকু মনে পড়ে ইংলিশে যখন পড়ছিলাম, পজিটিভ প্রনাউন গুলো কি, আমি বললাম মাই হাউস, মাই হাউস, এই মাইটাও কিন্তু একটা প্রনাউন, বাট এই মাই আর আই কিন্তু সেম জিনিস না। আবার আমরা কিন্তু বলি যে ধরো, ধরো আমরা কিন্তু মিও ইউজ করি, যেমন হি স মি, সে আমাকে দেখলো। তাহলে এই যে হি স মি আছে, এই মিও কিন্তু একটা প্রোনাউন, বাট এটা কিন্তু আই না। তুমি বুঝতে পারতেছো যে এই এক একটা প্রোনাউন মানে এই আই এরই এক একটা ফর্ম বা আয়ের প্রতিনিধিত্বকারী এক একটা ফর্ম আমরা এক এক কেসে ইউজ করি। ঠিক আরবিতেও সেম। আমরা কিন্তু, আমি যদি বলতে চাই যে মাই হাউস, আরবিতে হাউসের আরবি কি ছিল, বাইতুন, হাউসের আরবি ছিল বাইতুন। এখন আমি এইটাকে কিভাবে বলবো, মাই হাউস। আমরা তো এর আগে যখন আমরা কোনো কি বলা যায়, যখন আমরা কোনো নাউন দিতাম, যেমন সামিজ হাউস, তখন তো আমরা কিভাবে এইটা ট্রান্সলেট করতাম, আমরা বলতাম কি হাউসটা সামির সাথে সম্পৃক্ত, তো হাউসটাকে আমরা লিখতাম বাইতু। ঠিক আছে, হাউসটাকে আমরা লিখতাম বাইতু।
তারপর আমরা সামির জন্য দেখতাম কি সামি, তো সামির জন্য দেখতাম আমরা সামিন, তাই না? কিন্তু এখন আমরা কিভাবে করবো, এখন আমি এই বাইতুটাকে কিসের সাথে সম্পৃক্ত করবো, এখানে মায়ের জন্য কি। তো এই ধরনের প্রনাউনগুলোর ক্ষেত্রে আরবিতে প্রনাউনগুলোকে ওয়ার্ডের সাথে অর্থাৎ সম্পৃক্তকৃত ওয়ার্ডটার সাথে একসাথে লেখা হয় এবং এই কারণে এগুলো বলা হয় অ্যাটাচড প্রনাউন। তো আনা এর অ্যাটাচড প্রনাউন যে ফর্মটা সেটা হচ্ছে, এবং যেগুলো বিচ্ছিন্ন প্রনাউন আছে যেমন আনা হুয়া, বিচ্ছিন্ন মানে কি এগুলা অন্য শব্দের সাথে যুক্ত থাকে না, যেমন আনা সামথিং, আনা সামথিং, আনা তবিবুন, তো আনা এবং তবিবুন দুইটা ওয়ার্ড বিচ্ছিন্ন, তো এগুলো বলা হয় ডিটেস্ট প্রনাউন বা দমা ইরুন মুনফাসিলাতুন। আর যেগুলো অ্যাটাচ সেগুলো বলা হয় দমা ইরুন মুত্তাসিলুন। আচ্ছা, আরবি নামগুলো মুখস্থ করার আসলে আবশ্যকতা নাই, এখানে দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। তো আনা এর যে অ্যাটাচড ফর্ম সেটা হচ্ছে ইয়া, সেটা হচ্ছে ইয়া, মানে কি আমি বুঝাবো, সমস্যা নাই। তারপর আংতা, আংতা এর যে আংতা এর যে অ্যাটাচড ফর্ম সেটা হচ্ছে আংতা এর অ্যাটাচড ফর্মটা হচ্ছে কা, আংতা এর অ্যাটাচড ফর্মটা হচ্ছে কা। আংতি এর অ্যাটাচ ফর্মটা হচ্ছে, এটা একটু আন্দাজ করতে পারো হয়তো, আংতি এর অ্যাটাচ ফর্ম যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি। হুয়া এর যে অ্যাটাচড ফর্ম আছে, হুয়া এর যে অ্যাটাচ ফর্ম আছে এটা হচ্ছে হু। আর আর হিয়া এর যে অ্যাটাচ ফর্ম আছে ওইটা হচ্ছে হা। এবং আমরা আরেকটা নতুন প্রনাউন একটু ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে এটা আনা মানে কিছু না আমি, কিন্তু আমি যদি বলতে চাই আমরা, আমরা বহু বচনে, তখন আমরা বলবো নাহনু, নাহনু, ঠিক আছে, নাহনু মানে আমরা। নাহনু এর যে অ্যাটাচ ফর্ম সেটা হচ্ছে না। এগুলো একটু প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে কোনটার অ্যাটাচ ফর্ম কি। এখন এগুলো ইউজ কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে মাই হাউস, এখন হাউসের জন্য তো আমরা বাইতুন লিখবই, সরি বাইতু লিখবই, কিন্তু আমরা বলছিলাম কি যে আয়ের, এই যে মাই, মাই কি আই থেকে আসছে না আমার, আয়ের যে অ্যাটাচড ফর্ম সেটা হচ্ছিল কি ইয়া। তো আমরা করবো কি এই ইয়াটা এখানে অ্যাড করে দিব, তার পরে এই ইয়াটা অ্যাড করে দিব, তারপরে আমরা এই ইয়াটা অ্যাড করে দিব। এখন কথা হচ্ছে যে ইয়াটা অ্যাড করার পরে আরবি রীতি অনুযায়ী ইয়া যদি সংযুক্ত থাকে, এবং মানে এখানে আমার ইয়া হচ্ছে সাকিন যুক্ত, আসলে ইয়াটা এখানে সাকিন যুক্ত হবে। তো সাকিন যুক্ত ইয়া থাকলে এর আগে অবশ্যই যে হারকা সেটা আমার যতটুকু মনে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই বা প্রায় সব ক্ষেত্রেই জেরে রূপান্তর হয়ে যায়, নো ম্যাটার এটার কেস কি ছিল, অর্থাৎ এটার কেস যদি হালাতুল রফা হয়, হালাতুল জারি হয়, হালাতুল নাসব হয়, যাই হয়, বাট যখন যজম যুক্ত বা সাকিন যুক্ত ইয়া থাকে তখন সেটা আগের বর্ণটার যে হারকা সেটা জেরে পরিণত হয়। অর্থাৎ মাই হাউসের আরবি হয়ে যাচ্ছে বাইতি, বাইতি, ঠিক আছে, বাইতি। এবং এটা কি তোমার যেই ফর্মেই থাক, হালাতুন নাস, হালাতুর রফ, হালাতুন নাস, যেই ফর্মেই থাক এটা বাইতি, এটা কনটেক্সট অনুযায়ী আমাদের বুঝে নিতে হবে যে কোন ক্ষেত্রে, কারণ যেহেতু আমরা ভাওয়েল এন্ডিং দ্বারা বুঝতে পারবো না যে কোন হালাতে আছে, তো তখন কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। এবার আমি যদি এবার বলতে চাই যে ইয়োর হাউস, তখন আমি কিভাবে বলবো, ইয়োর হাউস, তখন আমি কিভাবে বলবো ইয়োর, এটা ম্যাসকুলিন ভার্সন, ঠিক আছে, ম্যাসকুলিন ভার্সন, তাহলে আমি বলবো বাই টু, ঠিক আছে, আমি বলবো বাই, বাই টু। আর ইয়োরের ম্যাসকুলিন ভার্সন কি ছিল, কা, তাহলে বাই টু কা মানে ইয়োর হাউস। আমি যদি ফিমেল ভার্সনের জন্য বলতে চাইতাম ইয়োর হাউস, তাহলে বলতাম বাই টু কি, বাই টু কি মানে ইয়োর হাউস, মানে একটা মেয়েকে বলতেছি ইয়োর হাউস, আরবি কি বলবো বাই টু কি। তারপর আমি যদি বলতে চাই একটা ছেলেকে, সরি হিজ হাউস, আমি যদি বলতে চাই হিজ হাউস, তখন বলবো বাই টু হু, কারণ আমরা বলছিলাম কি হি এর জন্য যে ইউজ হয় সেটা হচ্ছে হু। আর আমি যদি বলতে চাই হার হাউস, তখন আমরা বলবো বাই টু হা, বাই টু হা, এটার অর্থ দাঁড়াবে কি হার হাউস। এভাবে যে কোনো ওয়ার্ডকে আমরা এভাবে সম্পৃক্ত করে দিতে পারি।
তো এই এবং আমরা যদি বলতে চাই আওয়ার হাউস, তখন বলবো কি নাহনু, অর্থাৎ আওয়ার সেটার যে কি বলা যায় অ্যাটাচড ফর্ম সেটা হচ্ছে না, তাহলে বলবো বাইতুনা, বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি বা আমাদের হাউস, আওয়ার হাউস। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটাই ওয়ার্ড, বাট এটার শেষে আমরা কোন অ্যাটাচড প্রোনাউনটা অ্যাড করি তার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন মিনিং আমরা জেনারেট করতে পারি। এটা এখানে আলোচনা করা হয়েছে, যেমন এখানে যে দিস বুক ইজ ইয়োর্স ম্যাসকুলিন, তাহলে হাজা, হাজা দিস বুক ইজ ইয়োর্স, তাহলে তোমার বই, এটা তোমার বই, তাহলে তোমার জন্য, বা দিস ইজ ইয়োর বুক আসলে বলা উচিত আরো সহজ করার জন্য। তাহলে কি হাজা কিতাবু কা, হাজা কিতাবু কা, এবং কিতাবুটা যেহেতু মুদফ তাই একটা পেশ এবং হালাতুর রফে থাকার কারণে একটা। তারপরে যে দিস ইজ ইউর পেন ফেমিনিন, একটা মেয়েকে বলতেছি এটা তোমার কলম, তাহলে কি হাজা কলামু কি, হাজা কলামু কি। তারপর এই ব্যাগটা আমি বললাম দিস ইজ হিজ ব্যাগ, তাহলে দিস ব্যাগের আরবি কি হাকেই বা তুমি মেয়ে, তাহলে এটার জন্য ইউজ করবো কি হাজিহি, তাহলে হাজিহি হাকিবাতু হু, হাকিবাতু হু, হু হচ্ছে তার, হিজ বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে হাজিহি হাকিবাতু হু। তো এইভাবে বাকিগুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে। না আল ইসলামু ইসলাম, আল ইসলাম দিনুনা, দিনু মানে হচ্ছে দিনুন মানে হচ্ছে ধর্ম, আর দিনুনা আমাদের ধর্ম, তাহলে আল ইসলামু দিনুনা মানে ইসলাম আমাদের ধর্ম। ঠিক আছে, তবে এখানে আরো অনেকগুলো উদাহরণ আলোচনা করছে, এগুলা অবশ্যই দেখে নিবা। 3 নাম্বার লেসনে আছে এক্সারসাইজ, 4 নাম্বার পার্টে আছে। আচ্ছা, 4 নাম্বার পার্টে আমরা নতুন একটা টপিকে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে আল আসমা উল খমসাতু, অর্থাৎ 5টা নাউন। আরবিতে 5টা নাউন আছে স্পেশাল। এই 5টা নাউনের মধ্যে এখানে 2টা নাউন আর কি আলোচনা করা হয়েছে। আমি এই 5টা নাউনের মধ্যে 3টা নাউন আলোচনা করব, 3টা নাউন আলোচনা করব, যদিও এখানে 2টা আলোচনা করা হয়েছে, আর বাকি 2টা আলোচনা করব না, বা পরে হয়তো আলোচনা আসবে, কারণ ওই 2টা আসলে খুব কম ইউজ হয়, মানে প্রায় আমি আজ পর্যন্ত ইউজ হতে দেখছি না। তো আমরা 3টা নাউন আলোচনা করবো। একটা হচ্ছে আখুন, আবুন। আবুন মানে হয়তো আমরা প্রথম লেসন যারা করছি তারা জানি, আবুন মানে পিতা, আখুন মানে ব্রাদার, আখুন মানে ব্রাদার, আবুন মানে ফাদার, আবুন মানে ফাদার। আরেকটা হচ্ছে জু, জু, ঠিক আছে, জু, জু শব্দের অর্থ অনেকটা এরকম বোঝায় যে অধিকারী টাইপ, অর্থাৎ পজেসর, ঠিক আছে, পজেসর পদ বোঝায়, অর্থাৎ অধিকারী, কোনো কিছুর অধিকারী। যেমন আমি যদি বলি জুল ইজ্জা, ইজ্জা, ঠিক আছে, ইজ্জা মানে হচ্ছে তোমার ক্ষমতা বা শক্তি সামর্থ্য, অথবা কি বলা যায় সম্মান, অনেক অর্থ ইউজ হয়। তাহলে জুল ইজ্জা মানে কি, জুল ইজ্জা মানে হচ্ছে ইজ্জতের অধিকারী। আমি যদি বলি যে আহ, জুল ইয়াদাইন, আচ্ছা সরি ওটা, আচ্ছা আমি বাদ দিই, ওটা বাদ দাও, ওই উদাহরণটা বাদ দাও। আমি যদি বলি যে জু জুল ইলম, তখন অর্থ কি দাঁড়াবে, যে ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, জুল ইলমি। তো এরকম আর কি। আচ্ছা, জুর উদাহরণটা আমরা দেখবো পজিটিভ। এই নাউনগুলোর স্পেশালিটি হচ্ছে যে আমরা যখন কেস চেঞ্জ করতাম অন্যান্য নাউনের, তখন আমরা কি জাস্ট শেষের ওয়ার্ডটার ভাওয়েল চেঞ্জ করে দিতাম, তাই না, ভাওয়েল চেঞ্জ করে দিতাম, তো আমাদের কি কেস চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই ওয়ার্ডগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর শুধু ভাওয়েল চেঞ্জ করলেই মানে কেস চেঞ্জ হয় না, বা কেস চেঞ্জ করার সময় আমরা শুধু এগুলোর ভাওয়েল চেঞ্জ করি না, আমরা কেস চেঞ্জ করার সময় বা বিশেষত যখন এদেরকে আমরা ইদফা করি, অর্থাৎ সম্পৃক্ত করি কোনো কিছুর সাথে, ঠিক আছে, তখন আমরা এগুলার শুধু শেষের যে এগুলার যে ভাওয়েল সাইন, এই ভাওয়েল সাইনগুলো চেঞ্জ করি না, বরং এগুলোর সাথে আলিফ, ওয়াও অথবা ইয়া যুক্ত করি। আমি উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে যে আমি কি বলতে চাইতেছি। যেমন আবুন, এই ওয়ার্ডটা আছে, আবুন ফাদার। আমি যদি বলতে চাই যে ইয়োর, ম্যাসকুলিন ভার্সন, ইয়োর ফাদার, তা আমি কিভাবে বলবো? প্রথম সেন্সে আমাদের মাথায় আসবে আবুন একটা ওয়ার্ড, তাহলে আমরা আবুন তো লিখবোই, তো বার যেহেতু ইদফা করব ফাদারকে ইউ এর সাথে, তাহলে আমরা কি করব, ফাদারটাকে আমরা আবু লিখবো, আর তারপর কি ইউ এর ম্যাসকুলিনের জন্য আমরা দেখে আসছি কা যুক্ত করতে হয়, তা আবুকা। মনে হতে পারে না যে আবুকা হবে সিম্পলি, কারণ আমরা ভাওয়েল চেঞ্জ করছি এন্ড বাকি তো সব সেমই আছে। কিন্তু ব্যাপারটা হলো যে এটা হবে না, এই নাউনগুলো এদিক দিয়ে স্পেশাল। আমাদেরকে এটা করতে গেলে এইভাবে লিখতে হবে আবুকা, অর্থাৎ বাকি সব সেম, জাস্ট দেখো মাঝখানে একটা ওয়াও, মানে কোন থেকে জানি উদয় হয়ে গেছে, দেখছো।
ঠিক একইভাবে আমি যদি বলতে চাইতাম যে অ্যাকিউজেটিভ কেজে মানে ইউর ফাদারই, বাট এটা অ্যাকিউজেটিভ কেজে আছে, হালাতুন নাসবে আছে, তাহলে আমাদের সেন্স কি বলতো, মানে এতক্ষণ যা পড়ে আসছি, আবাকা সম্পৃক্ত করছি এই কারণে একটা ফাতহা, আর ফাতহা কারণে অ্যাকিউজেটিভ কেজ, আর কা তো কা মানে ইউর থেকে আসছে, এটা আমি একটু আগে বললাম। কিন্তু এটা এরকম হবে না, এটা হবে আবাকা, অর্থাৎ এই যে দেখো একটা কোন জায়গা থেকে জানি একটা আলিফ চলে আসছে, অর্থাৎ জবর থাকলে আলিফ, পেশ থাকলে ওয়াও, বুঝতে পারতেছো, তাহলে জের থাকলে কি ইয়া চলে আসবে। মানে এই ওয়ার্ডগুলো এরকম, এগুলোকে যখন আমরা আহ মুত্তাসিল হিসেবে বা আমরা এগুলোকে সম্পৃক্ত করে লিখি, তখন এগুলোর কেস চেঞ্জের ক্ষেত্রে বা বা এগুলোর কেসগুলা শুধুমাত্র আহ, আমাদের ফাতহা কাসরা দম্মা দ্বারা নির্দিষ্ট হয় না, এর সাথে আমাদের আহ, যত যত মানে ফাতহার সাথে আলিফ, আহ, দম্মার সাথে ওয়াও এবং কাসরের সাথে বা জেরের সাথে ইয়া যুক্ত করতে হয়। যেমন এখানে দেখো, এখানে আলোচনা আবুকা, তারপর আহুকা, ঠিক আছে। তারপর আর যদি আমরা ইতে রাখতাম যে জের যুক্ত করতে চান, যেমন আবিকা, যেমন ধরো আমরা ইলা আবিকা অর্থাৎ তোমার বাবার দিকে, তাহলে ইলা, এরকম মনে হয় না, ইলা আবিকা, ইলা আবিকা, এরকম হবে না, এটা হবে ইলা আবিকা, অর্থাৎ একটা ইয়া চলে আসবে তারপর। তো বেসিক্যালি এটাই হচ্ছে আর কি এখানের আলোচনা, যে এই যে নাউনগুলো আছে আখুন, আবুন এবং জু, এগুলা এইভাবে চেঞ্জ হয়। আখুন দিয়ে উদাহরণ দেই, যেমন আহুকা, আখুন কি হবে আহুকা, আহুকা, বা আহু হু তার ভাই, আহু হু, অথবা সে মেয়েটার ভাই মানে হার ব্রাদার, তাহলে কি হবে আহু হা, সেটা হবে কি আহু হা। আমার ব্রাদার, তখন কি হয়ে যাবে, আচ্ছা আমার জন্য কি ইয়া যুক্ত হয় না, তাই সর্বদা আখি, আখি। এবং অনেক সময় দেখবে যে মুসলিম বন্ধুরা বা ভাইয়েরা অনেক সময় নিজেদেরকে আখি বলে ডাক দেয়, হ্যাঁ, মজা করে বা ভালোবেসে। আখি মানে হচ্ছে আমার ভাই, আখি আমার ভাই। তারপর আমি যদি বলছি আমাদের আমাদের ভাই, তাহলে আখু না, আখু না, কারণ না যুক্ত হয় আমাদের অর্থে, আর আখুর এই যে এখানে পেশ আছে এই কারণে। এখন আমি যদি এটাকে হালাতুর রফ থেকে হালাতুর নাসবে নিই, তাহলে কি হতো আখ না, তখন তো আখ না, মানে আমাদের ভাই আখ না, অথবা আখ হু তার ভাই, হিজ ব্রাদার, অথবা আখ হা হার ব্রাদার। ঠিক আছে, আশা করি এটা স্পষ্ট। আর আখি কিন্তু হালাতুল নাস, হালাতুল জার, হালাতুল রফ সব ক্ষেত্রে সেম, কারণ আমরা দেখছিলাম ইয়া যুক্ত হয়ে যাওয়ার পর আর বাকি চেঞ্জের উপায় থাকে না। আর ঠিক একইভাবে জু এর ব্যাপারটাও, আমরা যদি জু দিয়ে উদাহরণ দিই, তাহলে আমি বলতে পারি যে জু যখন ইতে থাকবে, হালাতুল রফে থাকবে, তখন জু এভাবে ওয়াও যুক্ত থাকবে। যখন হালাতুল নাসবে যাবে তখন জা হবে, আর যখন হালাতুল জারিতে যাবে তখন জি হবে, অর্থাৎ জেরের সাথে ইয়া, জবরের সাথে আলিফ, পেশের সাথে ওয়াও এভাবে যুক্ত থাকবে। কোনো সময় শুধুমাত্র চেঞ্জ করার মাধ্যমে, অর্থাৎ আমাদের যে হারকা ওইটা চেঞ্জ করার মাধ্যমে এটা কেস চেঞ্জ হবে না। ঠিক আছে, এই হলো 3টা ওয়ার্ড আমরা এখানে আলোচনা করলাম। তো এখানে অনেকগুলো উদাহরণ আছে, যেমন আখু হামিদিন, হামিদের ভাই কি আখু হামিদিন, আখু না, আখু হামিদিন, একটা ওয়াও যুক্ত হবে। মুহাম্মাদের বাবা আবু মুহাম্মাদিন, কিতাবু মানে বই, আখি। আচ্ছা, এটা একটা ভালো উদাহরণ, এই দুটো উদাহরণ, যে ইদফার সাথে ইদফা, ইদফার সাথে ইদফা মানে কি, আমি বললাম আমার বাবার বাড়ি, বাবা আমার সাথে সম্পৃক্ত আর বাড়ি বাবার সাথে সম্পৃক্ত, তাহলে কি বাবা নিজেও মুদফ, আবার বাড়িটাও কি বাবার সাথে মুদফ, বুঝতে পারছো? ইদফার সাথে মানে ডাবল ইদফা হয়েছে এই ক্ষেত্রে। তো এই ধরনের ইদফা কিভাবে করতে হয়, এই ধরনের ইদফা স্টার্ট করতে হয় লাস্টের টার্মটা থেকে, লাস্টের টার্ম বা লাস্টের ওয়ার্ডটা থেকে স্টার্ট করতে হয়। তো বাড়িটা আগে লাগবো, বাইতু, মানে যে লাস্টে সম্পৃক্ত হয়েছে সে সবার আগে আসবে আরবিতে, উল্টা আর কি, বাংলার উল্টা। তা বাইতু, তারপর কার সাথে সম্পৃক্ত হয়েছে, বাবা, আবি, এবং জের যেহেতু হবে তাই বুঝতে পারতেছো কি জের কেন হবে, তো বুঝতে পারতেছো, বাইতু আবি আমার, তাহলে আমার জন্য ইয়া যুক্ত করবো, তাহলে কি আসলো বাইতু, বাইতু আবি। ঠিক আছে, আরেকটা আমরা আরো সুন্দরভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বলি যে হার মানে তার, তার মানে হচ্ছে ফেমিনিন আর কি, কারণ হার। তো তার বাবার বাড়ি, তার বাবার বাড়ি যখন আমরা অনুবাদ করতে চাই, তখন আমরা কি করবো, বাইতু আবি, বাইতু আবি হা, বাইতু আবি হা। কারণ আবি, আবি হা কেন হলো, আবি হয়েছে কারণ এটা একটা কি হালাতুল জারিতে থাকবে, কারণ এই আবুন বা এই বাবা শব্দটার সাথেই কি এই বাইতুনটা সম্পৃক্ত। তাহলে বাবা শব্দটা যেভাবে একই সাথে মুদফ, যে কারণে বাবা শব্দটা অবশ্যই কি আল যুক্ত হতে পারবে না,
মুদফ কার সাথে বাবা শব্দটা, তার বা হার হা এর সাথে। ঠিক একইভাবে এটা কিন্তু আবার সে মুদফ ইলাইহিও, এই কারণে সে অবশ্যই জের যুক্ত হবে। মানে এই মাঝখানে যে ওয়ার্ডটা, এই মাঝখানে ওয়ার্ডটা একই সাথে মুদফ, পরের ওয়ার্ডটার সাথে আবার একই সাথে মুদফ ইলাইহি। আমি এটার আরেকটা উদাহরণ দেই, যে আমি যদি এটা এভাবে বলতাম যে হামিদের বাবার বাড়ি, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। হামিদের বাবার বাড়ি, বাড়ির জন্য লিখলাম বাইতু, ঠিক আছে, বাইতু লিখলাম, বাইতু, কারণ বাড়ি মুদফ, এই কারণে বাইতু হইছে, একটা পেশ হইছে, মুদফ যেহেতু। কার সাথে মুদফ? বাবার সাথে মুদফ। তা বাবার আরবি কি? আবু, আবি, আবুন। তা আবুন থেকে যেহেতু তার সাথে মুদফ, তাহলে সে অবশ্যই কি একই জেনেটিভ কেস, অর্থাৎ হালাতুল জারিতে চলে যাবে, জের যুক্ত হবে। তাহলে আবি জের যুক্ত হইলো, আবি জের যুক্ত হইলো। আবার এই আবিটা আবার হামিদের সাথে যুক্ত। যখন হামিদের রেসপেক্টে চিন্তা করবো, আবিটা বা বাবা মানে আবি, এই শব্দটা কিন্তু মুদফ, তাই বাবার এই মুদফেরটাও কি আল যুক্ত হতে পারবে না, আল যুক্ত হতে পারবে না। সিম্পলি এখানে একটা ইয়া চলে আসবে, ঠিক আছে, একটা ইয়া চলে আসবে। কারণ আমরা দেখছি কি এই যে এই স্পেশাল নাউনগুলার ক্ষেত্রে জের থাকলে ইয়া চলে আসে। আর হামিদ, এখানে হামিদের সাথে বাবাটা যুক্ত, তাই হামিদিন হবে, হামিদিন অনির্দিষ্ট, কারণে দুই জের। তাহলে বাইতু আবি হামিদিন মানে হামিদের বাবার বাড়ি। আমি আরেকটা জিনিস করতে পারতাম যে হামিদের বন্ধুর বাড়ি, এটা একটু স্পষ্ট হইতো যে হামিদের বন্ধুর বাড়ি, বন্ধু মানে কি ছিল? সদিক, সদিক। তাহলে বাইতু সদিকি, বাইতু সদিকি হামিদিন। আমি যদি বলতাম শুধু বন্ধুর বাড়ি, আমি হামিদের অর্থটা ধরো নাই, শুধু যদি বলতাম বন্ধুর বাড়ি, কি হতো? বাইতু সদিকিন। কিন্তু এই সদিকটা তো আবার মুদফ হামিদের সাথে, এই কারণে সদিকটা নিজেও আবার কিতে থাকবে, তোমার এক জের যুক্ত থাকবে। বুঝতে পারছো যে কিভাবে মুদফের সাথে মুদফ হয়েছে? মানে এইটা এটার সাথে মুদফ, আবার এইটা এটার সাথে মুদফ। এইটার রেসপেক্টে এইটা মুদফ ইলাইহি, যে কারণে জের যুক্ত হয়েছে, কিন্তু এইটার রেসপেক্টে এটা মুদফ, যে কারণে এটা একটা জের যুক্ত হয়েছে। আচ্ছা, আশা করি এটা বুঝাইতে পারছি। মুদফের সাথে একজনের সাথে একটার সাথে মানে সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক, এভাবে আর কি তার ভিতরে এইভাবে কানেক্ট করে 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 মুদফ তৈরি করা যায়। এখানে সুন্দর কিছু উদাহরণ আলোচনা করছে, আশা করি জিনিসটা স্পষ্ট হবে। আচ্ছা, It's 10:30. এবার আসা যাক নতুন তিনটা হারফুল জারি বা প্রিপোজিশনে। একটা প্রিপোজিশন হচ্ছে আন। আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো প্রিপোজিশন শিখে আসছিলাম, আশা করি মনে আছে। নতুন তিনটা শিখবো, আন, মা, বি। আন, মা, বি। এখানে কিন্তু বিটা সেই লি এর মতো, একটু আগে যে শিখে আসলাম লি এর মতো, বিটা কিন্তু লি যেমন দেখতো না ওয়ার্ডের সাথে কানেক্ট হয়ে যায়, বিও কিন্তু ওয়ার্ডের সাথে কানেক্ট হয়ে যায়। তো আন মা বি, এইটা আনের অর্থ হচ্ছে, সাধারণ অর্থ হচ্ছে অ্যাবাউট অথবা ফ্রম। মা এর অর্থ হচ্ছে উইথ, মা হচ্ছে উইথ। আর বি এর অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন। অনেক অনেক কনটেক্সটে এটা উইথ অর্থ হয়, অনেক কনটেক্সটে এটা বাই অর্থ হয়। সো বিভিন্ন অর্থ হয়, বাট বেসিক্যালি এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত অর্থ অ্যাট এবং ইন, এই দুটো অর্থই আলোচনা করব। যেমন এখানে দেখো বলছে বাইতি মাই হাউস, বাইদুন, বাইদুন মানে ফার, ইজ ফার, মাই হাউস ইজ ফার, আন ফ্রম আল মসজিদি, মসজিদ থেকে। তাহলে অর্থ কি দাঁড়ালো? মাই হাউস ইজ ফার ফ্রম দ্য মসজিদ। আহমাদু, আহমাদ জালিসুন বসে রয়েছে, আহমাদু জালিসুন মা উইদ খলিদিন। তাহলে আহমাদ খলিদের সাথে বসে রয়েছে, মা মানে কি? সাথে, উইদ। তারপর মা ই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলে এই প্রিপোজিশনের সাথে আমাদের যে অ্যাটাচড প্রোনাউন গুলো সেগুলো অ্যাড করতে পারি। যেমন মা হু, মা হু মানে হচ্ছে উইথ হিম, উইথ হিম। তারপর আমি যদি বলতে চাই যে উইথ হার, তাহলে কি হবে? মা হা, মা হা, উইথ হার। মানে অ্যাটাচড প্রোনাউন গুলো আমরা এখানে ইউজ করতে পারবো, মা হা। তারপর আমি যদি আমাদের সাথে, তাহলে কি হবে? মা না, আমাদের সাথে, মা না। আমার সাথে কি হবে? মা ই, যে আমার ইয়াটা যুক্ত হয়েছে, মা ই, ঠিক আছে, মা ই। তো মা ই সদিকুন মানে আমার সাথে একজন বন্ধু আছে। খলিদুন, খলিদ ইয়াতাহাদ্দাসু মানে কথা বলে। আন নাফসিহি, অ্যাবাউট হিমসেলফ। খলিদ তার নিজের সম্পর্কে কথা বলে, সরি কথা বলছে, প্রেজেন্ট ভার্ব এটা।
সদিকি আমার বন্ধু, বি মিশ্র মিশরে, বি মিশ্র ইসমুহু আহমাদ, তার নাম হচ্ছে আহমাদ। আমার বন্ধু বি মিশ্র মানে ইন মিশর, মিশর, আমার বন্ধু মিশরে আছে। ইসমুহু হিজ নেম ইজ আহমাদ। ঠিক আছে, তো আসলে এগুলো পড়লেই বুঝতে পারবা এগুলো ইউজেসটা কিরকম ভাবে হয়। আনের ক্ষেত্রে যদি আমি একটু দেখাই যে আনের ক্ষেত্রে এটা কিরকম হতো, সেটা তো আন হু মানে ফ্রম হিম অথবা অ্যাবাউট হিম, আন হু, আন হা, রদিয়াল্লাহু আনহু, রদিয়াল্লাহু আনহা, এগুলো বলো না, এগুলো হচ্ছে যে এইগুলা আনহা। তারপর আনের সাথে যদি আমরা নাহ নুয়ের না যুক্ত করি তখন সেটা হয়ে যায় কি এই নুন এই নুনের সাথে যুক্ত হয়ে যায়, এটা বলে ইদগম বা একজনের ভিতরে আরেকজনের প্রবেশ করে দেওয়া। তখন এটা হয়ে যায় আন্না, আন্না। তারপর আমি যদি এটা ই আমার মানে আই, আনা এর যে সংযুক্ত প্রনাউন ইয়া, ওইটার সাথে যুক্ত করি তখন এটা এটা হয়ে যায় আননি, মানে তোমাদের মনে হতে পারে এটা হওয়ার কথা আনি, তাই না, আনি হওয়ার কথা না, কিন্তু এটা তখন আর কি আনি হয় না, তখন এটা হয়ে যায় আননি। ঠিক আছে, এটা একটু মনে রাখো, আননি হয়ে যায় আননি। আনহু, আনহা, আনকা, আনকা হয় দেখো, আনকা মানে ফ্রম ইউ মেসকুলিন। তারপর হয় কি আনকি ফ্রম, ঠিক আছে। তো আশা করি একটু বুঝতে পারছো। তবে এখানে দুটো বারবার আলোচনা করছে জাহাবা আর খরজা। জাহাবা মানে ওয়েন্ট, আর খরজা মানে ওয়েন্ট আউট, বের হয়ে যাওয়া, খরজা মানে বের হয়ে যাওয়া। এবং এই পার্টে এসে আমরা নতুন আরেকটা টপিকে আলোচনা ঢুকবো, সেটা হচ্ছে আরবি ভার্বগুলাতে, আরবি ভার্বগুলা, ভার্ব যে আছে আরবি ভার্ব, এখানে আমরা আরবি পাস্ট ফর্মের যে ভার্ব, আরবিতে ভার্বের তিনটা ফর্ম আছে, পাস্ট, প্রেজেন্ট এবং নির্দেশ সূচক। আমরা এখানে আরবি ভার্বের পাস্ট ফর্মের ভার্বগুলা, সিঙ্গুলার পাস্ট ফর্মের ভার্বগুলা কোন পার্সনের জন্য এবং কোন নাম্বারের জন্য কিভাবে ইউজ হয় সেটা একটু দেখার ট্রাই করব। আরবি ভার্বগুলার যে বেসিক ফর্ম থাকে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তিনটা লেটারের মাধ্যমে, ফা, আইন, লাম। যেমন আমরা একটু আগে যে দেখে আসছি ভার্বটা আকালা, এখানে দেখো এই হামজাটাকে তুমি ফায়ের সাথে, কাফটাকে আইনের সাথে এবং লামটাকে এই লামের সাথে তুলনা করতে পারো। মানে ফাআলাটা হচ্ছে তোমার কি একটা বেসিক ফর্ম টাইপ আর কি। যেমন ধর ম্যাথে আমরা করি না যে ধরি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তখন এক্স এর জায়গায় আমরা কোনো একটা ভ্যালু ইনপুট দেই, ওয়াই এর জায়গায় কোনো একটা ভ্যালু, জেড এর জায়গায় কোনো একটা ভ্যালু, এরকম আর কি। এবার ধরতে পারো এরকম এক্স ওয়াই জেড, অর্থাৎ যেই ভার্বগুলো এরকম তিনটা বর্ণ দ্বারা গঠিত হয়। সব ভার্ব কিন্তু এমন না, বাট বেসিক ফর্মটা এটা। তো বেসিক ফর্মটা তিনটা বর্ণ দ্বারা গঠিত হয়, তিনটা বর্ণ হচ্ছে এরকম আকালা, তারপরে যে জাহাবা, 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 এটাও কিন্তু এই যে ফা, আইন, লাম, ঠিক আছে, এই ফর্মে থাকে। তো যখন আমরা এই ফর্মটা, এই যে এই বেসিক ফর্মটা, এই বেসিক ফর্মটা হচ্ছে অর্থাৎ ফাআলা এর যে বেসিক ফর্মটা, এই বেসিক ফর্মটা হচ্ছে সিঙ্গুলার ম্যাসকুলিন পাস্ট ফর্ম, সিঙ্গুলার ম্যাসকুলিন পাস্ট ফর্ম। কিন্তু আমি সাপোজ সিঙ্গুলার ম্যাসকুলিন পাস্ট ফর্ম থেকে লিখতে চাই না, আমি লিখতে চাই হি, ফাআলা শব্দের অর্থ হচ্ছে ডো। তাহলে আমি যদি বলতে চাই হি ডিড, তাহলে আমি লিখবো কি ফাআলা। আমি যদি বলতে চাই শি ডিড, তখন আমি এটাকে কিভাবে চেঞ্জ করবো জানো, ফা আ, দেখো আমি বুঝাই কিভাবে চেঞ্জ করবো। দেখো ফাআলা তো ঠিকই থাকবে, কিন্তু শেষে একটা সাকিনযুক্ত তা লাগাই দিব, ফাআলাত। তো এটা দেখলেই তখন বোঝা যাবে যে এটা হচ্ছে শি ডিড, এটা একটা ফেমিনিন ভার্ব। অর্থাৎ আরবিতে ভার্বগুলোকেও কিন্তু আমরা ফেমিনিন করি। ইংলিশে কিন্তু ডিড হি এর জন্য ডিড, ডিড শি এর জন্য ডিড, কিন্তু আরবিতে ভার্বগুলো কিন্তু আমরা দেখছিলাম কি বিশেষণ যেমন চেঞ্জ হয়, নাম্বার যেমন চেঞ্জ হয়, মানে এভরিথিং ভার্ব সহ সব কিছুই কিন্তু জেন্ডার অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। তাহলে হি ডিড ফাআলা, শি ডিড ফাআলাত, তারপর আই ডিড, সেটা হচ্ছে ফা আল তু, ফাআল তু। এই যে দেখো এটা কিন্তু সাকিন হয়ে গেছে, আগে এটা জবর ছিল না, এটা সাকিন হয়ে গেছে, ফাআল তু, আই ডিড। তারপর আমি যদি বলতে চাই উই ডিড, উই ডিড, তখন এটা হবে ফাআল না, ফাআল না, উই ডিড। দেখো ফা আইন লাম এটা তিনটা কিন্তু সেমই আছে, জাস্ট
লাস্টের এন্ডিংটা বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতেছি এবং বিভিন্ন মিনিং পাইতেছি। তারপর ইউ, ম্যাসকুলিন, ম্যাসকুলিন ইউ, ডিড, মানে একটা ছেলেরে বলতেছি তুমি করছো, তাহলে এটা হবে ফালতা, ফালতা, যে আংতার মতো ফালতা, আংতা ফালতা। আর ইউ বাট ফেমিনিন, ডিড, অর্থাৎ আংটি এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ফালতি, ফাল, ফালতি। বুঝতে পারছো? তো এইভাবে এইটার মতো করে আমরা আরবি যে কোনো ভার্বের এন্ডিংটাকে পাস্ট ফর্মের, যে কোনো পাস্ট ফর্মের ভার্বের এন্ডিংটাকে চেঞ্জ করে আমরা কোন পার্সন এবং কোন নাম্বারের পার্সন, কোন জেন্ডারের পার্সন এই কাজটা করছে ওইটার ইন্ডিকেশন দেই, এবং এটা দেওয়া মাস্ট, এটা দিতে হবে। যেমন আমি উদাহরণ দেই যে শি ওয়েন্ট টু দি স্কুল, তাহলে শি আমরা লিখবো কি হিয়া। ওয়েন্ট, এখন ওয়েন্ট দেখো ইংলিশে শি এর জন্য ওয়েন্ট যেমন, আই এর জন্য ওয়েন্ট তেমন, হি এর জন্য ওয়েন্ট তেমন, বাট অ্যারাবিকে চেঞ্জ হবে। শি যেহেতু সিঙ্গুলার ফেমিনিন, তাই ওয়েন্টের যে বেসিক ফর্ম সেটা হচ্ছে জাহাবা। ওয়েন্টের বেসিক যে ভার্বটা সেটা হচ্ছে জাহাবা, এটা হলো বেসিক ভার্বটা। কিন্তু শি এর কারণে আমরা দেখছি কি, যখন শি এর জন্য ইউজ হয় তখন এখানে কি একটা সাকিনযুক্ত তা লাস্টে অ্যাড করতে হয়, তখন এটা হয়ে যাবে জাহাবাত, তখন এটা হয়ে যাবে কি জাহাবাত। তাহলে হিয়া জাহাবাত, তারপর টু দ্য স্কুল, ইলাল মাদ্রাসা, ইলাল, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি। ঠিক আছে? একই জিনিস আমি যদি বলতাম যে আই ওয়েন্ট টু দ্য স্কুল, দেন আই উড সে আনা জাহাব, জাহাব তু, কারণ আমার আয়ের জন্য কি হয়, মানে লাস্টের যে আহ, বর্ণটা সেটার উপর সাকিন হয় এবং তু যুক্ত হয়। তাহলে আনা জাহাব তু ইলাল মাদ্রাসাতি, আই ওয়েন্ট টু দ্য স্কুল। আমি যদি বলতে চাই উই ওয়েন্ট টু দ্য স্কুল, তাহলে কি হবে নাহনু, উই, নাহনু, নাহনু জাহাব না, ঠিক আছে, জাহাব না ইলাল মাদ্রাসা, অর্থাৎ নাহনু জাহাব না ইলাল মাদ্রাসা মানে আমরা মাদ্রাসাতে গিয়েছিলাম। তারপর আমরা ইউ ফেমিনিন, ইউ ফেমিনিন কি কি হবে আংতি, তখন এটার আরবি কি হবে আংতি, জাহাব, জাহাবতি, আংতি জাহাবতি ইলাল মাদ্রাসা। আর যদি ইউ মেসকুলিন ভার্সন হতো তাহলে কি হতো আংতা জাহাবতা ইলাল মাদ্রাসা। আশা করি ভার্বের চেঞ্জটা কিভাবে করতে হয় আমি এখানে স্পষ্ট করতে পারছি। বাকি উদাহরণগুলো একটু দেখে নেওয়ার আহ্বান। তারপর এখানে ডিসকাশনটা জারি রাখছে, এবং এই ডিসকাশনে মূলত যেটা আলোচনা করছে সেটা হচ্ছে গোলতা, যে প্রপার নাউনের গোলতাগুলা এক পেজ যুক্ত হয়। এবং একটা জিনিস আমি একটু বলছিলাম যে গোলতা যুক্ত থাকা নারীবাচক শব্দ হওয়ার নিদর্শন, বাট সবসময় আবশ্যক না। যেমন হামজা, হামজা নামটা তো অনেক পুরুষে শুনছো, নবীর চাচার নাম ছিল হামজা, এটা কিন্তু শেষে গোলতা যুক্ত, কিন্তু এটা ছেলের নাম। তারপর মুআবিয়া একজন সাহাবীর নাম, মুআবিয়া একজন সাহাবীর নাম, এটাও কিন্তু দেখো একজন পুরুষ সাহাবী, মুআবিয়া একজন পুরুষ সাহাবী, ওনার নামও কিন্তু গোলতা দ্বারা শেষ হচ্ছে। হ্যাঁ, অথবা হানজলা, হানজলা এই নামটাও কিন্তু কি তোমার গোলতা দ্বারা শেষ হচ্ছে। তো এরকম যত প্রপার নাউন আছে, মেয়ের নাম হোক বা ছেলের নাম হোক, যদি গোলতা দ্বারা শেষ হয় সেগুলো এক পেজ যুক্ত হয়, মানে সেগুলো তানউইন নেয় না। এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। তো লাস্টের লেসন 9-এর যে এক্সারসাইজটা সেটা করার মাধ্যমে আমি আমার আজকে ডিসকাশন শেষ করতে চাই। এখানে বলছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আইনা, ওয়ার, জাহাবতি, জাহাবতি দ্বারা আচ্ছা আরেকটা ব্যাপার একটু উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে আরবিতে দেখো আমি কিন্তু এই ভাওয়েল, আমি ভার্বের যে এন্ডিংটা ভালো করে দেখো, ভার্বের এন্ডিংটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি জাহাবতা অবশ্যই কি আংতা, অর্থাৎ ম্যাসকুলিন ইউকে বলা হয়েছে, তাই আমার কিন্তু সামনে আংতা অ্যাড না করলেও চলে। আমি জাস্ট ভার্বটা দেখেই বুঝতে পারতেছি যে এটা আসলে কাকে বলতেছি, আমার আলাদা করে আংতা বলতে হইতেছে না। আমি যখন বলতেছি যে জাহাব তু, জাহাব তু ইলাল মাদ্রাসা, আমার কিন্তু বলতে হইতেছে না আনা, কারণ জাহাব তু, এই তুটা তো আনার জন্য ইউজ হয়, এটা তো আমরা জানি। সো আমাদের আনাটা আবার ইউজ করতে হইতেছে না আরবিতে। এই কারণে আমরা অনেক সময়ই ডোয়ারকে এটা উজ্জ্ব রেখেই কথা বলতে পারি। ঠিক আছে, যেমন আমি বললাম খরজা মিনাল খরজা, খরজা
মিন ফ্রম, ওয়েন্ট আউট ফ্রম, হি ওয়েন্ট আউট ফ্রম, খরজা মিন আল ফাসল, ফাসলুন মানে হচ্ছে ক্লাস, মিনাল ফাসলি, মিনাল ফাসলি একসাথে পড়ে যাওয়ার জন্য মিনাল ফাসলি, কারণ মিন তারপর আল ফাসলি, আলটা আর উচ্চারণটা এই মিনের উপর চলে আসে, কারণ তখন হচ্ছে মিনাল। আচ্ছা, খরজা মিনাল ফাসলি মানে হি ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাস, হি ওয়েন্ট আউট ফ্রম দ্য ক্লাস। আমার কিন্তু এখানে হুয়া বলতে হচ্ছে না। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আহ, মানে ডোয়ার উজ্জ, কে যে কাজটা করছে এটা উজ্জ, কোনো একজন থার্ড পার্সন, কোনো একজন পুরুষ এই কাজটা করছে, বাট আমরা জানি না কে করছে, আমরা কিন্তু ডোয়ারকে উল্লেখ করি নাই। আমরা কিন্তু ইচ্ছা করলে ডোয়ার উল্লেখ করতে পারতাম, যেমন সামি খরজা মিনাল ফাসলি, সামি ক্লাস থেকে বের হয়ে গেল, বাট আমরা কিন্তু ডোয়ার উল্লেখ না করি বুঝিয়ে দিতে পারতেছি যে একজন পুরুষ এই কাজটা করছে জাস্ট ভার্বের ফর্ম দ্বারা। বা খরজতু মিনাল ফাসলি যদি লিখতাম, আমরা যদি লিখতাম খরজতু মিনাল ফাসলি, সরি খরজতু মিনাল ফাসলি মানে আমি ক্লাস থেকে বের হয়ে গিয়েছি বা গিয়েছিলাম, আমার কিন্তু এখানে আনা আলাদা করে বলতে হচ্ছে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। মানে বললেও হবে, বাট জেনারেলি আসলে বলি না আমরা আরবিতে, কারণ একটা জিনিস এমনি বোঝা যাইতেছে, ওটা বারবার বলার কোনো মানে নেই। আইনা জাহাবতি মানে হোয়ার ডিড ইউ গো ইয়া ফাতিমা তু, হে ফাতিমা তুমি কোথায় গিয়েছিলে। তারপর আবার বলছে আল কুয়াইতু মানে আমি কুয়েতে গিয়েছিলাম, তাহলে ফাতিমা কি বলবে, জাহাবতু ইলাল কুয়াইতি, ঠিক আছে, জাহাবতু ইলাল কুয়াইতি, জাহাবতু ইলাল কুয়াইতি, ফাতিমা বলবে এটা। মা লুগাতুকা, লুগাতুন মানে ভাষা, মা হোয়াট, লুগাতুকা তোমার ভাষা কি, ইয়া আব্বাসু হে আব্বাস তোমার ভাষা কি। তো সে কি বলবে, আল ফারংসিয়া মানে সে ফার্সি বলে, সে ফ্রান্স, হ্যাঁ সে ফ্রান্সে বলে, তখন ফারংসিয়া মানে ফ্রেঞ্চ। তো সে বলবে কি, লুগতি মানে আমার ভাষা, লুগতি এই যে ইয়াটা যুক্ত করছে কি আমার বোঝাইতে, আনায়ের যে অ্যাটাচ প্রোনাউন, লুগতি আল ফারংসিয়াতু। তো এইভাবে আর কি বাকিগুলা, যেমন আ বাইতুহু মানে ইজ হিজ হাউস, ইং দা নিয়ার। আচ্ছা, ইং দা আরেকটা ওয়ার্ড, এটাকে বলা হয় জরফুন, জরফুন, জরফুনগুলো আর কি তোমার স্থান বা সময়সূচক শব্দ। ইং দা মানে কাছে, তো কাছে কি একটা স্থানবাচক শব্দ না, তো এটা একটু মনে রাখো ইংদা। এবং ইংদার পরেও কিন্তু মানে ইংদার পরেও কিন্তু যে ওয়ার্ডটা থাকবে সেটা হালাতুল জারি হবে। প্রিপোজিশন থাকলে যেমন হালাতুল জারি হয়, ইংদা থাকলেও হালাতুল জারি হবে, তবে ইংদা কিন্তু প্রিপোজিশন না, কিন্তু হালাতুল জারি হবে, ঠিক আছে। কারণ ইংদাটা মূলত মুদফ, ইংদাটা মূলত মুদফ, তাহলে মুদফটা কি আর সাথে মুদফ, জামিয়ার সাথে, এই কারণে এখানে হালাতুল জারি হবে, অর্থাৎ জের যুক্ত হবে। বলছে আবাইতুহু ইংদাল জামিয়া মানে তার বাড়ি কি ইউনিভার্সিটির কাছে। তো আনসার হচ্ছে আল মাদ্রাসা মানে তার বাসা মাদ্রাসার কাছে। তো আমরা আনসারটা কিভাবে দিব, লা না, বাইতুহু তার বাড়ি, ইংদা কাছে, আল মাদ্রাসাতি মাদ্রাসার, মানে লা বাইতুহু ইংদাল মাদ্রাসাতি না তার বাড়ি মাদ্রাসার কাছে। তো আজকে আমাদের ডিসকাশন এখানেই শেষ করলাম, এবং আশা করি এই সপ্তাহের যে লেসনগুলো, লেসন 1 থেকে 10 পর্যন্ত, এগুলো আমরা সবাই খুব ভালো করে শেষ করব। স্পেশালি নিজে নিজে পড়ে শেষ করব, কারণ এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, সবচেয়ে কম টাইম লাগে নিজে পড়তে, এবং সবচেয়ে ভালোভাবে শেখা যায়। তবুও আমি আমার ক্লাসগুলো বা আমার ক্লাস বলবো না, আমি বলবো ডিসকাশনগুলো শেয়ার করব, আমার নিজেরও লাভ হয়। কিন্তু আমার ডিসকাশনে দেখা যায় অনেক কিছু বাদ যেতে পারে, অথবা অনেক টাইম লাগে ডিসকাস করতে। আসলে একটা জিনিস আমি যেটা 5 মিনিটে বুঝি, এটা বলতে গেলে হয়তো 10-15 মিনিট লাগে। তো ডিসকাশনগুলো একটু লেন্দি, 2 ঘন্টার মতো। তো আমি বলবো তোমাদের যেভাবে সুবিধা হয়, আমার ডিসকাশন থেকে যে পার্টটা বুঝতে সুবিধা ওইটা দেখো, সবটা ডিসকাশন দেখতে হবে এরকম আবশ্যক না। এই তো, আশা করি ভালো করে আমরা সবাই পড়বো এবং এই বিষয়ে সিরিয়াস থাকবো। আরবি আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা, এবং আমরা এটা ভালো করে রপ্ত করবো। তো আজকে এতটুকুই, আজকের মতো এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।